আগের সেমিস্টারে তো অনেকটা পার্ট ছিল, মানে এত বেশি সিলেবাস ছিল, ওটার অসুবিধা হয়। এখন ঠিক হয়ে যাবে। হ্যাঁ, চেষ্টা করো যদি পারো অফলাইনে পড়তে আসতে, তাহলে আরো ভালো হবে। ঠিক আছে? আচ্ছা। স্যার আমি পারলে যেতাম, কিন্তু আমার বাড়িটা অনেকটা দূরে। হুম হুম হুম, ঠিক আছে। তুমি স্ক্রিন দেখতে পাচ্ছ তো? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। আমি বেসিক্যালি কম্পিউটার এফেক্ট পড়াবো। সেই কম্পিউটার এফেক্ট আজকে ওই আমার এই এটা না, এই মানে আমি ভাবলাম যে পেন ট্যাবের গন্ডগোল হয়েছে, ওই পেনটা পাল্টে নিলাম, কিন্তু কম্পিউটারটাই ওই একটুখানি হ্যাং ট্যাং করে গেছে বলে লেখাটা স্লো হয়ে যাচ্ছে। সেখানে আমার একটা পাওয়ার পয়েন্ট আমি ওই একদম শুরুর দিকে বানিয়েছিলাম, সেটাকে একটু মডিফাই করে নিয়ে আজ পাওয়ার পয়েন্টটা আমি রাখছি আর কি, ওর উপরে আমি কিছু লেখার চেষ্টা করব, কিন্তু ওই বড্ড হ্যাং করে যাচ্ছে বলে, দেখেছো আগের দিন লিখতে গিয়ে যে অসুবিধা হচ্ছিল, লেখাটা একটু স্লো হয়ে যাচ্ছে। আর এইসব জিনিস স্লোতে পড়ানোর সময় না বড্ড লেখা স্লো হয়ে গেলে খুব অসুবিধা, ওই জন্য পাওয়ার পয়েন্টটা বানানো আছে। হ্যাঁ, সেখান থেকে আমরা যে দরকার পড়বে তোমাদের বলবো আর কি। আচ্ছা, দেখো, এই পাওয়ার পয়েন্ট দেখার আগে আর ওর যে প্রবলেমটা বললো, আচ্ছা তুমি ভালো করে আমার কথাগুলো শোনো। আর ইন্টেন্সিটি মানে হচ্ছে এনার্জি ফ্লোজ পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া। একটা একক প্রস্থচ্ছেদ আছে, তার মধ্যে দিয়ে প্রতি একক সময় অর্থাৎ 1 সেকেন্ডে যতখানি এনার্জি ফ্লো করছে, সেটাই হচ্ছে ইন্টেন্সিটি। এটা বুঝেছো? ঠিক আছে? দেবদত্তা? আচ্ছা, এবারে তোমার লাইট তো কালেকশন অফ ফোটনস, ঠিক আছে? এবারে প্রত্যেকটা ফোটন এনার্জি হচ্ছে এইচ নিউ। তুমি একটা হুহা বলবে, আমি তোমাকেই শুধু বোঝাচ্ছি। লাইট ইজ এ কালেকশন অফ ফোটনস, এবং প্রত্যেকটা ফোটনের এনার্জি হচ্ছে তোমার এইচ নিউ। ঠিক আছে? তাহলে দেখো ফ্রিকোয়েন্সি যত বাড়বে, এক একটা ফোটনের এনার্জি তত বাড়বে, তাই তো? ফ্রিকোয়েন্সি কত বাড়বে, এক একটা ফোটনের এনার্জি তত বাড়বে। আচ্ছা, এবার যদি তুমি এবার এবার খেয়াল করো যে যদি তুমি লাইটটাকে যে কালেকশন অফ ফোটনস ভাবো, তাহলে এই যে এনার্জি ফ্লোজ পার ইউনিট টাইম পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া, তার মানে কি পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়াতে প্রতি সেকেন্ডে কিছু ফোটন ফ্লো করে যাচ্ছে, মানে কিছু ফোটন লাইট পার্টিকেলস তারা বেসিক্যালি ফ্লো করে যাচ্ছে। এবারে তুই কতগুলো ফোটন ফ্লো করছে পার সেকেন্ডে পার ইউনিট ক্রস সেকশনাল এরিয়া, তাহলে যদি তুমি এইচ নিউ দিয়ে গুণ করে দাও, তাহলে তুমি ইন্টেন্সিটি পেয়ে যাবে, তাই তো? তাহলে তাহলে নাম্বার অফ ফোটন কতগুলো হলো, ইন্টেন্সিটি ডিভাইডেড বাই এইচ নিউ। ঠিক আছে? তাহলে এবারে দেখো, তাহলে ফ্রিকোয়েন্সি অফ ফোটন বেড়ে গেলে কি হবে, নাম্বার অফ ফোটনস কত হবে, কমে যাবে। মানে তাহলে ইন্টেন্সিটি ফিক্স রেখে তুমি যদি এক একটা ফোটনের ফ্রিকোয়েন্সি বাড়িয়ে দাও, তাহলে নাম্বার অফ ফোটনস কমে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এবারে এক একটা ফোটন তো এক এক ইলেকট্রনকে বের করে, তাহলে তাহলে তুমি ইন্টেন্সিটি ফিক্স রেখে যদি ফ্রিকোয়েন্সিটাকে বাড়িয়ে দাও, নাম্বার ফোটনস কমে গেল বলে, একটা ফোটন যেটা এক একটা ইলেকট্রনকে বের করে, তাহলে ইলেকট্রন কম বেরোবে। আর ইলেকট্রন কম বেরোলে কি হবে, তোমার স্যাচুরেটেড ফটোকারেন্ট কমে যাবে। ঠিক আছে? বোঝা গেল? আর যেহেতু প্রত্যেকটা ফোটনের ফ্রিকোয়েন্সি বেড়ে গেল, তাহলে যে ইলেকট্রনটা বেরোচ্ছে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড কাইনেটিক এনার্জি বেশি হয়ে যাবে, তাই না? তাহলে কাইনেটিক এনার্জি যদি বেশি হয়ে যায়, তাহলে সবচেয়ে বেশি কাইনেটিক এনার্জি ওয়ালা ইলেকট্রনকে আটকানোর জন্য তোমাকে বেশি পোটেনশিয়াল দিতে হবে, বেশি অপোজিং পোটেনশিয়াল দিতে হবে, তাহলে করসপন্ডিং স্টপিং পোটেনশিয়াল কি হবে, বেড়ে যাবে। তাহলে ফ্রিকোয়েন্সি বাড়ালে স্টপিং পোটেনশিয়াল বাড়বে, কিন্তু স্যাচুরেটেড ফটোকারেন্টটা তোমার কমে যাবে। ঠিক আছে? আর কারো কিছু অসুবিধা আছে? আর আগের দিন পড়া কারো কিছু অসুবিধা আছে? বাবাই কিছু অসুবিধা আছে? হুম, এই তুই অফলাইনে পড়তে আসিস না, জানিস আমার তোকে আমরা কত মিস করি, রোজ বলি তোর কথা, বুঝলি বাবাই? হুম, যারা অফলাইনে পড়তে আসছে তাদেরকে রোজ বিরিয়ানি খাওয়াচ্ছি, বুঝলি তো বাবাই? হ্যাঁ, ওরা যতক্ষণ পড়তে আসে, হ্যাঁ, 18-20 জন পড়তে, 18-20 জন বিরিয়ানি অর্ডার দিয়ে তারপর আমরা পড়তে আরম্ভ করি, রোজ বিরিয়ানি খাচ্ছি আমরা ওখানে। শ্যামবাজারে তো গতদিন আমি গোলবাড়ির কষা মাংস খেলাম উইথ পরোটা, বুঝলি সবাই?
তাহলে আর কি করছি, সব মিস করে যাচ্ছিস। চলো, আর আরো কিছু অসুবিধা নেই তো আগের দিন পড়াশোনায়? দিনের পর দিনে করবে, কিন্তু কোয়ান্টাম মেকানিক্স ভীষণ সহজ। আমি 3টে ক্লাস নিয়ে যাই, তো আজকে 4 নম্বর ক্লাস নাকি বাবুরা? হ্যাঁ স্যার। তাহলে তো, তাহলে তুমি ইন্ট্রোডাকশনটা পড়েছো, ব্ল্যাক বডি রেডিয়েশন পড়েছো, ফটো ইলেকট্রিক এফেক্ট পড়ে। আচ্ছা, ফটো ইলেকট্রিক এফেক্টে আলটিমেটলি কি বেরিয়ে এসেছিল? ফটো ইলেকট্রিক এফেক্টে এটা বেরিয়ে এসেছিল, সেটা হচ্ছে লাইটের কর্পাসকুলার ক্যারেক্টার বা পার্টিকেলের ক্যারেক্টারটা রিভিল হয়েছিল ইন দ্য ফটো ইলেকট্রিক এফেক্ট, তাই তো? ঠিক আছে, একটা হুহা কর বাবা, সঙ্গে সঙ্গে হুহা করবে। ঠিক আছে, হ্যাঁ একজন, এই তুই কে? তুই দেবদত্তা তো? ঠিক আছে, তুই হচ্ছে ওই, আমি আমি যখন তুই আমার কথা শুনে বুঝতে পারবি যে আমি কিছু এক্সপেক্ট করছি, মানে মানে হু কি হা কি বুঝেছি কি বুঝিনি এক্সপেক্ট, তুই সঙ্গে সঙ্গে কিন্তু মাইক্রোফোন অন করে তুই বলবি যে হ্যাঁ। তাহলে আমি তো অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না। তা দেখ, একটা কথা হচ্ছে যে তাহলে ফটো ইলেকট্রিক এফেক্টে যেটা হলো, যে লাইটের কর্পাসকুলার বা পার্টিকেলের ক্যারেক্টারটা রিভিলড হলো। এবারে আমরা ওই আরেকটা এক্সপেরিমেন্ট বা আরেকটা এফেক্ট করবো, যেখানে লাইটের কর্পাসকুলার বা পার্টিকেল ক্যারেক্টার বেসিক্যালি কনফার্ম হবে, রিভিল তো হবেই, তার সঙ্গে এটা কনফার্ম হবে। সেটাই হচ্ছে আমার কম্পটন এফেক্ট। তো আমরা পড়ছি এইরকম ভাবে, আমরা প্রথমে পড়ছি যে লাইট, যেটা গত 200 বছর ধরে মানুষ একটা ওয়েভ হিসেবে মনে করতো, সেটা তো হাইগেন্সের ওয়েভ থিওরি হতে পারে, ফ্রেসনেলের ওয়েভ থিওরি হতে পারে, ইয়াং এর ওয়েভ থিওরি হতে পারে, বা পরবর্তীকালে হচ্ছে ম্যাক্সওয়েল ইলেক্ট্রোম্যাগনেটিক থিওরি, যাই বলে কেন, এই সময়ের মধ্যে লাইটটাকে জাস্ট লোকে ওয়েভ হিসেবে মনে করতো গত 200 বছর ধরে। সেই নিউটন কর্পসকুলার থিওরির পরে 200 বছর ধরে লাইট কিন্তু জাস্ট মানুষ ওয়েভ হিসেবে মনে করে এসেছে। ফটো ইলেকট্রিক এফেক্ট এক্সপেরিমেন্ট থেকে তুমি দেখবে লাইটের তোমার ওয়েভ ক্যারেক্টার ধরলে শুধু হবে না, লাইটের পার্টিকেল ক্যারেক্টার ধরতে হবে, এবং ফটো ইলেকট্রিক এফেক্টে লাইটের সেই কর্পাসটা পার্টিকেল ক্যারেক্টারটাকে রিভিলড হলো। তাহলে আমি কিছুটা ইন্ট্রোডাকশন, আর কমপ্লেক্স এফেক্ট হচ্ছে ঠিক একই রকম একটা ফেনোমেনা, যে ফেনোমেনাটাকে এক্সপ্লেন করতে গেলে লাইটের কর্পাসকুলার বা পার্টিকেলের ক্যারেক্টার তোমায় ধরতে হবে। আমি শুরুটা করছি এরকম ভাবে, আর একটুখানি ফেঁদে ব্যাপারটাকে বলছি একটা কমপ্লিট লেকচারের মতো করে, যে আলো কি, ঠিক আছে? এই আলো কি সেই নিয়ে তো অনেক কথা আছে, মানে নেচার অফ লাইট, এইটা নেচার অফ লাইট, সেটা সেই নিউটন কর্পাসকুলার থিওরিতে লাইট ইজ এ কালেকশন অফ পার্টিকেলস, যেটা একটা স্ট্রেট লাইনে মুভ করে, একেবারে রে, সে যখন তোমার চোখে পড়ছে একটা সেন্সেশন অফ ভিশন তৈরি হয়। তারপরে হাইগেন্স, ফ্রেসনেল, ইয়াং, তাদের ওয়েভ থিওরি ছিল। এবারে যখন তুমি বিংশ শতাব্দীর প্রথম দিকে আছো, তার আগে পর্যন্ত লাইট সংক্রান্ত যেটা মোস্ট সাকসেসফুল থিওরি, সেটা হচ্ছে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। তো সেই ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অনুযায়ী লাইট ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এইটা হচ্ছে ম্যাক্সওয়েল, ঠিক আছে? এই ছবিটা ম্যাক্সওয়েলের ছবি। লাইট ইজ অ্যান ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। আলো একটা তড়িৎ চৌম্বকীয় তরঙ্গ। আচ্ছা, এনাফ এক্সপেরিমেন্টাল এভিডেন্সেস ইন ফেভার অফ ওয়েভ থিওরি অফ লাইট, মানে অনেক এক্সপেরিমেন্টাল এভিডেন্স আছে যেটা বলে যে লাইট একটা ওয়েভ। সেরকম কিছু এক্সপেরিমেন্টস কি না, ডিফ্র্যাকশন, ইন্টারফেয়ারেন্স, পোলারাইজেশন টুগেদার উইথ রিফ্লেকশন, ডিফ্র্যাকশন ইত্যাদি। এই ফেনোমেননগুলোতে, এই ফেনোমেননগুলোকে তুমি কিন্তু লাইটের ওয়েভ থিওরি দিয়ে এক্সপ্লেন করতে পারো। এছাড়া ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরিতে তুমি লাইটের সঙ্গে অ্যাসোসিয়েটেড ইলেকট্রিক এবং ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর আছে, সেটা তুমি বলতে পারো। আর ফ্র্যাঙ্কার এই হার্জ এক্সপেরিমেন্টে কিন্তু তোমার ওই প্রথম একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তৈরি করা সম্ভব হলো। এবং একটা ওই যে যখন লাইট একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, সেখানে ইনসেপারেবল ইলেকট্রিক ফিল্ড ভেক্টর আছে, একটা ম্যাগনেটিক ফিল্ড ভেক্টর আছে। আমি ইলেকট্রিক ফিল্ড ভেক্টর থেকে ম্যাগনেটিক ফিল্ড ভেক্টরের দিকে রাইট হ্যান্ডে স্ক্রু করে সে প্লাস জেড ডিরেকশন বরাবর যাবে, এবং এই জেড ডিরেকশনটাই হচ্ছে ডিরেকশন অফ প্রপাগেশন অফ লাইট। তাহলে ডিরেকশন অফ প্রপাগেশন অফ লাইটটা হবে ইলেকট্রিক ফিল্ড থেকে ম্যাগনেটিক ফিল্ড দিকে একটা রাইট হ্যান্ডে স্ক্রু করে সেটা জেড ডিরেকশনে যাবে। যদি আমি এক্স অ্যাক্সিস বরাবর ই লিখি, ওয়াই অ্যাক্সিস বরাবর এইচ লিখি, তাহলে প্লাস জেড উইল বি দ্য ডিরেকশন অফ প্রপাগেশন অফ লাইট। আর যদি ওয়াই অ্যাক্সিস বরাবর ই লিখি, এক্স অ্যাক্সিস বরাবর এইচ লিখি, তাহলে ই থেকে এইচ ঘোরালে সেটা মাইনাস জেড বরাবর যাবে, এবং সেটা হবে ডিরেকশন অফ প্রজেকশন অফ লাইট। আচ্ছা, ফ্র্যাঙ্কার এক্সপেরিমেন্ট এই কনটেক্সটে ভীষণ ইম্পর্টেন্ট। এই একটা এক্সপেরিমেন্ট, যে এক্সপেরিমেন্টে ফ্র্যাঙ্ক হার্জ তারা এক্সপেরিমেন্টটাকে ডিজাইন করেছিলেন জাস্ট এইটুকু বোঝানোর জন্য যে লাইট একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। তারা যেটা করেছিলেন যে একটা তোমার তোমার একটা গ্যাসের কালেকশন নিয়েছেন, সেখানে ইলেকট্রিক স্পার্কিং করছেন। স্পার্কিং এর সঙ্গে যে প্রচন্ড হিট উৎপন্ন হয়, সেই হিটে হচ্ছে গ্যাসটা আয়নাইজড হচ্ছে, ঠিক আছে? এবার সেই আয়নাইজড যে ইলেকট্রনগুলো বা আয়নগুলো, তাদেরকে তুমি যদি অ্যাক্সিলারেট করো, তাহলে সে বা অফসেট করো, সে তোমার একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ছাড়বে। সে একটা রেডিয়েশন থাকবে, যেটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা লাইট। তাহলে হার্জের এক্সপেরিমেন্টে যেটা টার্গেট ছিল, সেটা হচ্ছে এই যে তিনি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন তৈরি করতে চেয়েছিলেন।
এবার মজার ব্যাপার হচ্ছে যে এই একই এক্সপেরিমেন্টে তিনি যেটা দেখলেন যে তোমার ওই যে স্পার্কিং যেটা হচ্ছে সেইখানে যদি কোনো একটা লাইট ফেলা হয় তাহলে কিন্তু তোমার ওইখান থেকে তোমার মানে স্পার্কিং প্রসেসটা হচ্ছে খুব মানে কি বলবো বা ইলেকট্রিক মানে ওই এটা মানে আহ, মানে তোমার মানে আমি জাস্ট ওই যে মানে আসলে স্পার্কিং করে কিরকম জানো দুটো তার তাদের মাঝখানে যদি একটুখানি গ্যাপ রেখে দাও তখন একটা দিক থেকে আরেকটা দিকে কারেন্ট যাওয়ার চেষ্টা করবে বলে কিন্তু ওই জায়গাটা তোমার অ্যাকচুয়ালি কারেন্ট ডিসকানেক্টেড আছে সেই জায়গাটা দেখবে প্রচন্ড লাইট এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে তোমার প্রচন্ড হিট উৎপন্ন হবে আর এই যে স্পার্কিং প্রসেসটা অনেক ইজিয়ার হয়ে যাচ্ছে যদি ওখানে কোনো একটা আলট্রাভায়োলেট লাইট ফেলা হয় মানে দেখো তাহলে আলট্রাভায়োলেট লাইট ফেললে ওই স্পার্কিংটা খুব ইজিয়ার হয়ে যাচ্ছে মানে কি তোমরা জানো যে চার্জ ফ্লো করা মানে বেসিক্যালি হচ্ছে তার অপোজিট ডিরেকশন ইলেকট্রন ফ্লো করা মানে স্পার্কিংটা হচ্ছে তখন কিন্তু অ্যাকচুয়ালি তোমার ইলেকট্রন এমিশনটা হচ্ছে আমাকে এটা জানো ইলেকট্রন এমিশন প্রসেসটা ইজিয়ার হয়ে যায় যদি একটা আলট্রাভায়োলেট লাইট ব্যবহার করা হয় তুমি খেয়াল করে দেখো এই যে স্পার্কিং প্রসেসটা বা ইলেকট্রন এমিশনটা তোমার ইজিয়ার হয়ে যাচ্ছে যদি সেখানে তোমার আলট্রাভায়োলেট লাইট ফেলা হয় এটাই পরবর্তীকালে কিন্তু তোমার ফটোইলেকট্রিক এফেক্ট দিচ্ছে তার মানে ফ্র্যাঙ্কের এক্সপেরিমেন্ট একটা ইউনিক এক্সপেরিমেন্ট যে এক্সপেরিমেন্টে তিনি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন প্রডিউস করতে সমর্থ করেন অর্থাৎ ওয়েভ থিওরি অফ লাইট বা ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরিকে তিনি কনফার্ম করলেন আর ওই একই এক্সপেরিমেন্টে তিনি একটা সাইড অবজারভেশন দেখলেন সেটা হচ্ছে এই যে তোমার ইলেকট্রন এমিশন প্রসেস বা তোমার ওই এ প্রসেসটা মানে তোমার ওই ইলেকট্রন এমিশন প্রসেসই আমি এখানে বলছি আর কি হ্যাঁ সেইটা সেটা তোমার ইজিয়ার হয়ে যাচ্ছে কিন্তু আলট্রাভায়োলেট লাইট মানে সুইটেবল ফ্রিকোয়েন্সি লাইট তার উপরে পড়ে যেটা আলটিমেটলি তোমাকে পার্টিকেল ক্যারেক্টার লাইট বা ফটোইলেকট্রিক এফেক্টটা তোমার দিচ্ছে সেই রেসপেক্টে ফ্র্যাঙ্ক এক্সপেরিমেন্ট কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা এক্সপেরিমেন্ট যাক যে কথা হচ্ছে কি লাইটটাকে জাস্ট লোকে ওয়েভ হিসেবে মনে করে এবং লাইট সংক্রান্ত বেশ যে থিওরি সেটা হচ্ছে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি অনুযায়ী হচ্ছে লাইট একটা ওয়েভ কিন্তু ফটোইলেকট্রিক এফেক্টে কি হলো ফটোইলেকট্রিকে আমরা পড়েছি ফটোইলেকট্রিক এফেক্টে তুমি দেখেছো কর্পাসকুলার ক্যারেক্টার অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ও কর্পাসকুলার ক্যারেক্টার অফ লাইট সেটা বেসিক্যালি রিলড হলো কি বলা হলো না লাইট ইজ এ কালেকশন অফ এনার্জি প্যাকেট ইজ হ্যাভিং অ্যান এনার্জি ইকুয়াল টু এইচ দেখো লাইটে যে কর্পাসকুলার পার্টিকেল ক্যারেক্টার ভিল্ড হচ্ছে বলা হচ্ছে লাইট ইজ কালেকশন অফ ফোটনস এনার্জি প্যাকেট যে এনার্জি প্যাকেটগুলোকে পরবর্তীকালে বিজ্ঞানী তোমার গিলবার্ট নিউটন লুইস মানে স্যার জিএন লুইস তিনি তাদেরকে ফোটন নাম দিয়েছেন আর কি লাইট ইজ কালেকশন অফ ফোটন বা লাইট একটা এনার্জি প্যাকেট ইজ হ্যাভিং অ্যান এনার্জি ইকুয়াল টু এইচ তো দেখো এখানে অ্যাকচুয়ালি লাইটে তোমার পার্টিকেল বা কর্পাসকুলার ক্যারেক্টারটা বেরোলো এটা আচ্ছা কম্পটন এফেক্ট হচ্ছে ওরকমই একটা এক্সপেরিমেন্ট যে এক্সপেরিমেন্টে হচ্ছে লাইটের কর্পাসকুলার বা পার্টিকেল ক্যারেক্টারটা কনফার্ম হবে এটাই আমি জাস্ট শুরু করছি এখন যে কর্পাসকুলার ক্যারেক্টার অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ইজ কনফার্ম ইন এ কোয়াইট ডিফারেন্ট এক্সপেরিমেন্ট পারফর্ম ইন 1923 বাই আর্থার হলি কম্পটন এইচ কম্পটন ঠিক আছে তাহলে ফেনোমেনাটা কি ফেনোমেনাটা হচ্ছে যে একটা ইনসিডেন্ট এক্স রে মনোক্রোমেটিক ইনসিডেন্ট এক্স রে অফ ওয়েভলেন্থ ল্যামডা 0 যদি কোনো একটা ক্রিস্টালের উপরে পড়ে যেটা হচ্ছে যে তোমার এই যে লাইটটা মানে এটা সে বেসিক্যালি স্ক্যাটার হলো কিছু এক্স রে সে জাস্ট তোমার মানে ডিরেক্টলি চলে যাবে ডিরেকশন অফ ইনসিডেন্ট এক্স রে আর একটা পোর্শন বেসিক্যালি তোমার স্ক্যাটার হচ্ছে ঠিক আছে আচ্ছা এবার এই স্ক্যাটার এক্স রেটাকে তুমি অ্যানালাইসিস করবে অ্যানালাইসিস করে তুমি যেটা দেখবে সেটা হচ্ছে এই যে মোস্ট অফ দ্য কেসে স্ক্যাটার এক্স এর ওয়েভলেন্থটা ইনসিডেন্ট এক্স রে থেকে ইনসিডেন্টের সমান হচ্ছে মানে মোস্ট অফ দ্য কেসে স্ক্যাটার এক্স এর ওয়েভলেন্থ ইনসিডেন্ট এক্স এর সঙ্গে সমান হচ্ছে ল্যামডা ইকুয়াল টু ল্যামডা 0 হচ্ছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তুমি যেটা দেখতে পাচ্ছ যে ল্যামডাটা ইজ অ্যাকচুয়ালি লঙ্গার দ্যান ল্যামডা 0 হয়ে যাচ্ছে অর্থাৎ ওয়েভলেন্থটা তোমার বেড়ে যাচ্ছে তাহলে এই যে ফেনোমেননটা এই ফেনোমেননটাকে বলা হচ্ছে কম্পটন এফেক্ট কারণ কম্পটন 1923 সালে প্রথমে এটাকে এক্সপ্লেন করতে পারে তাহলে কি হলো আর ইনসিডেন্ট এক্স রে অফ এ পার্টিকুলার ওয়েভলেন্থ ল্যামডা 0 একটা স্ক্যাটারার বা কোনো একটা মেটেরিয়ালের উপর পড়লো দেখা যাচ্ছে যে ইনসিডেন্ট এক্স রে স্ক্যাটার হয়ে যাচ্ছে স্ক্যাটার এক্স এর তার ওয়েভলেন্থটাকে অ্যানালাইসিস করে দেখতে পাচ্ছি যে মোস্ট অফ দ্য কেসে ল্যামডা ইকুয়াল টু ল্যামডা 0 বাট কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে ল্যামডাটা অ্যাকচুয়ালি গ্রেটার দ্যান ল্যামডা 0 হয়ে যাবে এই যে ল্যামডাটা গ্রেটার দ্যান ল্যামডা 0 হচ্ছে এই যে অবজারভেশনটা এই অবজারভেশনটা আমরা দেখবো ম্যাক্সওয়েল ইলেকট্রোম্যাগনেটিক থিওরি বা ওয়েভ থিওরি দিয়ে এক্সপ্লেন করা যায় না সেটাই বিজ্ঞানী কম্পটন এক্সপ্লেন করেন এবং এই ফেনোমেনাকে বলা হচ্ছে তোমার কম্পটন এফেক্ট ঠিক আছে কম্পটন এফেক্ট জিনিসটা কি বুঝতে পারলে কোনো অসুবিধা নেই তো ঠিক আছে এই যেখানে দেখো আমি জাস্ট লিখেছি যে when a monochromatic X-ray of wavelength lambda 0 is incident on a crystal say graphite target etc then part is scattered ঠিক আছে
most of the cases wavelength of the scattered X-ray lambda is equal to lambda 0, but in few cases lambda is actually greater than lambda 0. এবং যেটা এক্সপেরিমেন্ট করে দেখতে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে কি ল্যামডা মাইনাস ল্যামডা 0, যে ল্যামডা গ্রেটার দ্যান ল্যামডা 0, ল্যামডা মাইনাস ল্যামডা 0 সেটা হয়ে যাচ্ছে কত 0.04852 ইনটু সাইন অফ থিটা বাই 2। এই থিটা বাই 2টা হচ্ছে একেবারে স্ক্যাটারিং অ্যাঙ্গেল। এই যে এইটা যদি থিটা হয়, হ্যাঁ, তার অর্ধেকটা হচ্ছে তোমার থিটা বাই 2, যেটা তোমার স্ক্যাটারিং অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে, ঠিক আছে? আর এই ল্যামডা মাইনাস ল্যামডা ডেল্টা ল্যামডা একে বলা যায় তোমার কম্পন শিফট, ঠিক আছে? এটা জাস্ট যেটা ব্যাপার যে কিছু কিছু ক্ষেত্রে মানে মোস্ট অফ দ্য কেসে স্ক্যাটার এক্স এর ওয়েভলেন্থ ইনসিডেন্ট এক্স এর ওয়েভলেন্থের সঙ্গে সমান, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেটা দেখতে পাওয়া যাচ্ছে ল্যামডাটা ইজ অ্যাকচুয়ালি গ্রেটার দ্যান ল্যামডা 0 হয়ে যাচ্ছে। এবার ল্যামডা মাইনাস ল্যামডা সেটাকে বলে কম্পন শিফট, এবং সেই কম্পন শিফটের ভ্যালুটা হচ্ছে এগুলো সব অ্যাংস্ট্রমে, এই ডান দিকের ভ্যালুটা অ্যাংস্ট্রমে 0.04852 সাইন স্কয়ার থিটা বাই। আচ্ছা, এবারে তুমি যদি ক্রিটিক্যালি এই কম্পন শিফটটাকে অ্যানালাইসিস করো তাহলে তুমি তিনটে ভেরি ইম্পর্টেন্ট ফিচার দেখতে পাচ্ছ। কি কি? একটা যে কম্পন শিফট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ওয়েভলেন্থ অফ দ্য ইনসিডেন্ট এক্স, তুমি কোন ওয়েভলেন্থের লাইট ইউজ করছো তার উপরে সেটা ডিপেন্ড করে না। ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য মেটেরিয়াল বাই হুইচ দ্য এক্স ইজ স্ক্যাটার্ড, এখানে এক্সট্রা গ্রাফাইট ক্রিস্টাল দিয়ে তোমার স্ক্যাটার হয়েছে, তুমি যা নিকেল ক্রিস্টাল দিয়ে করতে পারো, তুমি ওটাকে তুমি অন্যান্য অ্যালুমিনিয়াম দিয়ে তুমি করতে পারো, হ্যাঁ, যে মেটেরিয়াল দিয়েই যে মেটেরিয়ালই হোক না কেন যেটা দিয়ে তোমার স্ক্যাটার হলো সেই মেটেরিয়ালটির উপরে কিন্তু কম্পন শিফটটাকে নির্ভর করে, ঠিক আছে? আর থার্ড দিক হচ্ছে এটা শুধুমাত্র স্ক্যাটারিং অ্যাঙ্গেল থিটার উপর নির্ভর করে এবং কেমন সম্পর্ক, আর ডেল্টা ল্যামডা, এটা ল্যামডা মাইনাস ল্যামডা যদি সাইন স্কয়ার থিটা বাই 2, আর যেখানে প্রপোর্শনালিটি কনস্ট্যান্টটা আমি অলরেডি তোমায় বলে দিয়েছি, যে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট এখানে অলরেডি বলে দিলাম 0.04852। তাহলে এই তিনটা হচ্ছে ইম্পর্টেন্ট তোমার কম্পন এফেক্টের তিনটি ইম্পর্টেন্ট ফিচার। যেমন ফটো ইলেকট্রিক ইফেক্টের ক্ষেত্রে আমি 8টা ইম্পর্টেন্ট ফিচার্স কথা বলেছিলাম, তার মধ্যে কয়েকটা এমনি ক্লাসিক্যালি ব্যাখ্যা করা যায়, কয়েকটা যায় না, অন্তত তিনটে যায় না সেটা তোমাদের ভালো করে উল্লেখ করেছিলাম। কম্পটন এফেক্টে যেটা দাঁড়াচ্ছে যে তোমার এই তিনটি ইম্পর্টেন্ট ফিচার্স দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে কম্পটন শিফট, তুমি বুঝে গেছো যে স্ক্যাটার এক্স এর ওয়েভলেন্থটা যখন ইনসিডেন্ট এক্স এর ওয়েভলেন্থের থেকে বেশি অর্থাৎ ল্যামডা গ্রেটার ল্যামডা 0, তখন ল্যামডা মাইনাস ল্যামডা 0 ডেল্টা ল্যামডা সেটা কম্পটন শিফট। তো সেই কম্পটন শিফটটা এক নম্বর, দিস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ওয়েভলেন্থ অফ দ্য ইনসিডেন্ট এক্স রে, দিস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য মেটেরিয়াল বাই হুইচ দ্য এক্স ইজ স্ক্যাটার্ড, it depends on the scattering angle by the relation delta lambda equal to lambda minus lambda 0 which is proportional to sin square theta by 2। ঠিক আছে, এই পর্যন্ত পরিষ্কার? কোন অসুবিধা আছে? হ্যাঁ স্যার। কোনো অসুবিধা হলে বলবে, মানে পাওয়ার পয়েন্ট কথা থাকলে যেটা হয় যে বড্ড তাড়াতাড়ি পড়ানো হয়ে যায়, তাতে অনেক সময় মাথার উপর দিয়ে অনেক কিছু চলে যায়, ঠিক আছে? এটা আমরা তাড়াতাড়ি ছেড়ে দেবো, আমাদের মানে হয়ে যাবে, একটু ডিটেলই লেখা আছে, হ্যাঁ, সেগুলো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আমাকে বলবে অবশ্যই, ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ, যে স্ক্যাটারিং মানে রিফ্লেকশন। না না না, মানে মানে ব্যাপারটা কিরকম জানো তো, মানে এটা তুমি মানে এটা এটা একটা স্পেশাল ফেনোমেনন। এমনি যখন তোমার ধরো যখন কোনো একটা স্যাম্পেল আর থাকে, সেখানে যদি কোনো একটা লাইট পাঠাও, সেই লাইটে নর্মালি তিনটে ঘটনা ঘটে। একটা হচ্ছে কিছুটা অ্যাবজর্ব হতে পারে, কিছুটা ট্রান্সমিট করে চলে যেতে পারে, আর কিছুটা পার্ট হচ্ছে স্ক্যাটার্ড হতে পারে। মানে ব্যাপারটা কিরকম, এটা তুমি রিফ্লেকশন বলতে পারো, রিফ্লেকশনের মতো। তুমি খুব একটা খারাপ বলছো, প্রায় ওরকম, কিন্তু এক্সাক্ট রিফ্লেকশন না। এক্ষেত্রে রিফ্লেকশনের জন্য যে যে প্রপার্টিগুলো ইনভলভ, স্ক্যাটারিং এর ক্ষেত্রে সেই প্রপার্টি ইনভলভ নয়। তোমাদের চেনা যে স্ক্যাটারিং ফেনোমেনন তোমরা দেখো, সেটা টিন্ডাল এফেক্ট। টিন্ডাল এফেক্টের ক্ষেত্রে তুমি যেটা দেখবে সেটা হচ্ছে এই যে ধরো একটা ট্রান্সপারেন্ট কাপে, কাঁচের ধরো গ্লাস বা কাঁচের কাপে তুমি কি করলে, তুমি টর্চ ফেলো বা ভিজিবল, মানে চা আছে আর কি, চায়ের কাপে তুমি জাস্ট ধরো ভিজিবল লাইট বা টর্চ তুমি ফেলছো, তুমি যদি তার সঙ্গে পারপেন্ডিকুলারলি চোখ রাখো, তুমি দেখবে যে আলো বেশ ছিটকে আসে আর কি। হয়েছে তুমি এইভাবে ব্যাপারটাকে ভাবতে পারো যে আলোটা আসছে, সে বেসিক্যালি ওই চা পার্টিকেল, সেগুলো কলয়েডাল পার্টিকেল, তাদের মধ্যে ধাক্কাধাক্কি করে কিছুটা অ্যাবজর্ব হতে পারে, কিছুটা ট্রান্সমিট হতে পারে, আর কিছুটা হচ্ছে ওই অ্যাবজর্পশন, মানে যেদিকে ট্রান্সমিট করছে তার পারপেন্ডিকুলার ডিরেকশন ব্যবস্থা ছড়িয়ে ছিটিয়ে পড়ছে আর কি, সেটাকে হচ্ছে স্ক্যাটার, ঠিক আছে? তো সেই স্ক্যাটারিং পার্টটাকে নিয়ে আমরা যেখানে আলোচনাটাকে করতে চাইছি, ঠিক আছে? তুমি দেখবে একটা লেজার টর্চ, ধরো একটা লেজার, তুমি ধরো একটা ওই ঘরের ভেতর দিয়ে তুমি পাঠিয়ে দিলে, তাহলে লেজারটা ধরো তোমার চোখে ফেলা হচ্ছে না, তুমি কিন্তু লেজারের বিমটা ঠিক কোন দিক দিয়ে গেছে তুমি না দেখতে পাও। কেন দেখতে পাও? মানে দেওয়াল রিফ্লেকশন হওয়ার আগেই ঘরের মধ্যে যে থাকে প্রচুর ধুলোবালি থাকে, মানে ধূলিকণা উড়ে বেড়ায়, এবারে
এক্স-রে সে তো তোমার একটা পার্টিকুলার তার ডিরেকশনালিটি আছে, একটা পার্টিকুলার ডিরেকশনেই আছে। তা তোমার চোখে ফেলা হচ্ছে না, কিন্তু তুমি তার সঙ্গে পারপেন্ডিকুলারলি দাঁড়িয়ে আছো। মানে এক্স-রেটা যেদিকে যাচ্ছে তার পারপেন্ডিকুলার ডিরেকশনে তুমি দাঁড়িয়ে আছো। তবু তুমি এক্স-রে বিমটা কোন দিক থেকে কোন দিকে গেছে তুমি দেখতে পাচ্ছ। কেন দেখতে পাচ্ছ? তার কারণটা হচ্ছে যে এয়ারের মধ্যে যে প্রচুর ধূলিকণা ঘুরে বেড়াচ্ছে, তারা অ্যাকচুয়ালি এক্স-রেকে স্ক্যাটার করছে। এবার স্ক্যাটার করলে কি হবে? সে যেকোনো ডিরেকশনেই যেতে পারে। তুমি যদি তার পারপেন্ডিকুলার ডিরেকশনে থাকো, তবুও তুমি কিন্তু জাস্ট ওই এক্স-রে বিমটাকে দেখতে পাচ্ছ আরকি। ঠিক আছে? এরকম স্ক্যানিং ফেনোমেনন প্রচুর দেখতে পাবে তুমি। ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, আচ্ছা। তাহলে এই যে ৩ টে ইম্পোর্টেন্ট ফিচার্স আমরা বললাম, ৩ টে ইম্পোর্টেন্ট ফিচার্স কিভাবে ডিসকভার হচ্ছে সেটার সম্বন্ধে একটুখানি কথাবার্তা বলি। মানে কম্পিউটার একটু ১৯২৩ সালে হচ্ছে, কিন্তু তার ব্যাকগ্রাউন্ডটা কত আগে থেকে শুরু হচ্ছে দেখো। আচ্ছা, ১ম এ আমি দেখব যে কম্পিউটার এক্সপ্লেন করতে গেলে যেমন তোমার এক্স-রে লাগে, তেমন কিন্তু ইলেকট্রন লাগে। মানে কম্পিউটার স্ক্যাটারিং এই যে ফেনোমেননটা, যদিও আমি বলছি কোন একটা মেটেরিয়াল আছে, সে বেসিক্যালি এক্স-রেকে স্ক্যাটার করছে, কিন্তু মেটেরিয়ালের মধ্যে ইলেকট্রন থাকে সেটাই অ্যাকচুয়ালি রেসপন্সিবল। সেইজন্যে আমার ১৮৯৫ সালে বিজ্ঞানী রঞ্জন এক্স-রে আবিষ্কার করেছেন এবং ১৮৯৭ সালে জে থমসন ইলেকট্রন আবিষ্কার করেছে, সেটা আমি সেখানে উল্লেখ করলাম। ঠিক আছে? কারণ দেখবে এক্স-রে এবং ইলেকট্রন এটা নিয়ে তো জাস্ট কথাবার্তা। মানে কোয়ান্টাম স্ক্যাটারিং এ স্ক্যাটার হচ্ছে এক্স-রে ফোটন, স্ক্যাটার করছে কে না ইলেকট্রন। সেই ইলেকট্রনটা ঠিক আছে, যে ওটা ইলেকট্রন সেটা বুঝতে হয়তো ১ম এ দেরি হয়েছে। মানে ওটা তুমি জাস্ট ভাবে মেটেরিয়াল, কিন্তু মেটেরিয়াল ইলেকট্রনটাই অ্যাকচুয়ালি রেসপন্সিবল। কে দেখো বারবার এখন আসছে বলো? এখন তো আসার সময় হলো। এই শৌক্তিক, ক্লাসটা কটায় বাবা? হ্যাঁ, কি রে? স্যার আসলে আমি এটা 7:30 না, বুঝতে পারিনি, তাহলে আজ ক্লাস করবি না আবার কি আর? ও ক্লাসের মধ্যে পড়াচ্ছিল, ঘ্যান 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 করে ওরকম করে ঢোকার চেষ্টা করছিস কেন? এই করে। আচ্ছা, যেটা বলছিলাম, দেখো মানে ১৮৯৫ সালে রনজেন ডিসকভার্ড এক্স-রে অ্যান্ড ইট ওয়াজ নোন টু অ্যাজ ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ। এক্স-রে যখন আবিষ্কৃত হয়েছে সেটাকে একটা জাস্ট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হিসেবে ভাবা হয়েছিল। ১৮৯৭ সালে স্যার জে থমসন ডিসকভার ইলেকট্রন অ্যাজ দ্য নেগেটিভলি চার্জ ম্যাসিভ ফান্ডামেন্টাল পার্টিকেল। মানে অ্যাটমের যে ফান্ডামেন্টাল পার্টিকেলস গুলো আছে, ফান্ডামেন্টাল পার্টিকেল গুলোর মধ্যে ইলেকট্রনটাই প্রথম আবিষ্কৃত হলো। হ্যাঁ, এবং স্যার জে থমসন বললেন ওটা নেগেটিভলি চার্জ, তার একটা পার্টিকুলার মাস আছে, E/m রেশিও বের করলেন, ইত্যাদি ইত্যাদি, এবং এটা অ্যাটমের ফান্ডামেন্টাল পার্টিকেল। তাহলে এই দুটো আমার অলরেডি জানা ছিল। আচ্ছা, ১৯০০ সালে বিজ্ঞানী প্ল্যাঙ্ক তিনি তার বিখ্যাত রেভলিউশনারি অ্যাজাম্পশনটা নিয়ে যায়, সেটা হচ্ছে এই যে এনার্জি মে বি এক্সচেঞ্জ ইন এ ডিসক্রিট অর কোয়ান্টাইজড ওয়ে। আমরা যখন ব্ল্যাক রেডিয়েশন এক্সপ্লেন করেছি তখন এটার বেসিসে এক্সপ্লেনেশনটা দিয়েছি। আচ্ছা, তারপরে এই জায়গা থেকে অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট জিনিসগুলো ফিরে আসে যে ১৯০০ থেকে ১৯০৯ সালে এই ৯ বছর ধরে বিজ্ঞানী বার্কলে পারফর্ম এ সিরিজ অফ এক্সপেরিমেন্টস রিলেটেড টু এক্স-রে স্ক্যাটারিং, নোটিস দ্য অ্যানোমালাস বিহেভিয়ার পার্টিকুলারলি ফর দ্য হার্ট এক্স-রে। মানে ব্যাপারটা একটুখানি বলি, সেটা হচ্ছে যে তিনি বিভিন্ন ওয়েভলেন্থ ফ্রিকোয়েন্সির এক্স-রে ব্যবহার করেছেন, বিভিন্ন মেটেরিয়ালের তৈরি স্ক্যাটারার ব্যবহার করে। ঠিক আছে? করে তিনি যেটা মানে দেখলেন যে মোস্ট অফ দ্য কেসে স্ক্যাটার এক্স এর ওয়েভলেন্থ ইনসিডেন্ট এক্স এর ওয়েভলেন্থের সঙ্গে সমান, বাট ইন ফিউ কেসেস স্ক্যাটার এক্স এর ওয়েভলেন্থ ইজ অ্যাকচুয়ালি লঙ্গার দ্যান দ্য ইনসিডেন্ট এক্স রে। আচ্ছা, এবারে ওই ওয়েভলেন্থ বেশি না কম বুঝবেন কি করে? কারণ তখন পর্যন্ত এক্স এর ওয়েভলেন্থ বের করার কোনো রাস্তা তৈরি হয়নি। ১৯১২ সালে বিজ্ঞানী লাও এবং ব্র্যাগ তারা প্রথমে হচ্ছে এক্স এর ওয়েভলেন্থ মেজার করার এক্স রে ডিফ্রাকশন টেকনিক আবিষ্কার করেছেন। তাহলে ১৯০০ থেকে ১৯০৯ সাল পর্যন্ত এক্স এর ওয়েভলেন্থ মাপার কিন্তু কোনো রাস্তা ছিল না। কিন্তু এইটুকু মানুষ জানতো রেডিও অ্যাক্টিভিটি ইত্যাদির কনটেক্সটে, সেটা হচ্ছে এই যে পেনিট্রেশন পাওয়ার, এটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট রোল প্লে করে। যে তোমার যত ওয়েভলেন্থ শর্ট হয়, তত এনার্জি বেশি হয়, তত বেশি পেনিট্রেশন পাওয়ার হয়। তাহলে এই যে স্ক্যাটার এক্স কিছু কিছু ক্ষেত্রে তুমি বলছো ওয়েভলেন্থটা বেড়ে গেল, ওয়েভলেন্থ বেড়ে আমার এনার্জি কমে গেল, এনার্জি কমে গেল না, কিন্তু তার পেনিট্রেশন পাওয়ারটা যে কমে যাবে। তাহলে এই পেনিট্রেশন পাওয়ারটা কমে যাচ্ছে, সেই ক্ষেত্রে তিনি বুঝতে পারলেন যে অন্তত কিছু কিছু ক্ষেত্রে তোমার স্ক্যাটার এক্স এর ওয়েভলেন্থ ইনসিডেন্ট এক্স এর ওয়েভলেন্থের থেকে বেশি। এবং এটা কোয়ান্টিটেটিভলি তিনি মাপতে পারলেন কখন? না আরো ৩ বছর পরে, যখন তোমার আমি পরে যেটা দেখাচ্ছি, এই যে এখানে এখানে দেখাচ্ছি আর ১৯১২ সালে বিজ্ঞানী বল লাও এবং ডব্লিউ.এল. ব্র্যাগ তারা এক্স-রে ডিফ্রাকশন টেকনিক আবিষ্কার করলেন, যাতে ওয়েভলেন্থ ক্যান বি মেজার মোর অ্যাকিউরেট। এইটা। তার আগে আরো ২ ফেনোমেনন এখানে বলে দেওয়া হচ্ছে।
সেটা হচ্ছে যে যে এই যে মোস্ট অফ দ্য মানে বার্কলি যেটা দেখেছিলেন যে মোস্ট অফ দ্য কেসে কিন্তু স্ক্যাটার্ড এক্সের ওয়েভলেন্থ ইনসিডেন্ট এক্সের সঙ্গে সমান, কিছু কিছু ক্ষেত্রে সেটা চেঞ্জ দেখা হচ্ছে। তাহলে এই যে মোস্ট অফ দ্য কেসে যে স্ক্যাটার এক্সের ওয়েভলেন্থটা ইনসিডেন্ট এক্সের ওয়েভলেন্থের সাথে সমান হবেই, এইটা কিন্তু ক্লাসিক্যাল স্ক্যাটারিং থিওরি বা থমসন স্ক্যাটারিং থিওরি দিয়ে কিন্তু এক্সপ্লেন করতে পারা যায়। যেমন করে টিন্ডাল এফেক্ট বা ইনভিজিবল স্ক্যাটারিং থমসন স্ক্যাটারিং থিওরি এক্সপ্লেন করা যায়, আমার এই এক্সট্রা স্ক্যাটারিংটাও থমসন স্ক্যাটারিং থিওরি দিয়ে এক্সপ্লেন করার চেষ্টা করলেন। আচ্ছা, থমসন স্ক্যাটারিং থিওরি ভালো করে বলছি শোনো। সেটা হচ্ছে এই যে ধরো তোমার কোন একটা মেটেরিয়াল আছে, সেটা অ্যাটম হতে পারে, মলিকুল হতে পারে, সেখানে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ পড়ছে বা লাইট পড়ছে। তাহলে এই যে লাইট বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তার একটা পার্টিকুলার ওয়েভলেন্থ আছে বা ফ্রিকোয়েন্সি আছে। ধরো একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি আছে, ফ্রিকোয়েন্সি কাল অটোমেটিক্যালি ওয়েভলেন্থ ল্যামডা ইকুয়াল টু c/নিউ তুমি অটোমেটিক্যালি পেয়ে যাবে। তাই বললাম যে যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা দিয়ে তুমি মেটেরিয়ালটাকে ধাক্কা দিয়ে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি আছে। এবার থমসন স্ক্যাটারিং থিওরি বলে যে যে অ্যাটমের মধ্যে ইলেকট্রনগুলো আছে, সেই ইলেকট্রনগুলো এই যে ইনসিডেন্ট লাইট তার যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সিতে অসিলেট করতে আরম্ভ করবে। তা দেখো, তাহলে ইনসিডেন্ট ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তার একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি আছে, ধাক্কা দিলে একটা অ্যাটম বা মলিকুলে তার মধ্যে ইলেকট্রন আছে, সেই ইলেকট্রনগুলোও হচ্ছে ওই ইনসিডেন্ট যে লাইট সেই একই ফ্রিকোয়েন্সিতে অসিলেট করতে আরম্ভ করবে। আর এবারে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক এটাও বলে যে কোনো একটা চার্জ পার্টিকেল মানে অসিলেটিং চার্জ পার্টিকেল সে একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ছাড়ে। তাহলে এই যে ইলেকট্রনগুলো একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে অসিলেট করতে আরম্ভ করলো, সে কি করবে? সে লাইট ছাড়বে। যে লাইটটা ছাড়লো সেটাই বেসিক্যালি স্ক্যাটার লাইট। এবং এই যে একটা ইলেকট্রন একটা চার্জ পার্টিকেল সে যে ফ্রিকোয়েন্সিতে অসিলেট করছে, সেই ফ্রিকোয়েন্সির লাইট ছাড়বে বা সেই ফ্রিকোয়েন্সিরই তোমার স্ক্যাটার লাইট ছাড়বে। তাহলে কি দাঁড়ালো? স্ক্যাটার লাইটের যে ফ্রিকোয়েন্সিটা আর ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সিটা সমান হয়ে গেল, বা স্ক্যাটার লাইটের ওয়েভলেন্থটা এবং ইনসিডেন্ট লাইটের ওয়েভলেন্থটা সমান হয়ে গেল। তাহলে কি হলো? আবার বলছি যে তোমার একটা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা লাইট তুমি দিচ্ছ যার একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি আছে। এবার যখনই সেই লাইটটা কোনো একটা অ্যাটম মলিকুলে পড়লো, সেই অ্যাটম বা মলিকুলের মধ্যে যে ইলেকট্রনগুলো আছে সেই ইলেকট্রনগুলো হচ্ছে ওই ইনসিডেন্ট ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন সেই ফ্রিকোয়েন্সিতে অসিলেট করতে আরম্ভ করবে। আবার ইলেকট্রন যেহেতু চার্জ পার্টিকেল, কোনো একটা চার্জ পার্টিকেল যদি একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে অসিলেট করে সে আবার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ছাড়ে। তাহলে কি হলো? তাহলে যেই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ছাড়লো, যেটা হচ্ছে স্ক্যাটার লাইট, তার ফ্রিকোয়েন্সিটা ইলেকট্রনটা যে ফ্রিকোয়েন্সিতে অসিলেট করে তার সঙ্গে সমান। আবার ইলেকট্রনটা কোন ফ্রিকোয়েন্সিতে অসিলেট করছে? না ইনসিডেন্ট লাইটের যে ফ্রিকোয়েন্সি তাতে। তার মানে কি হলো? দিনের শেষে স্ক্যাটার লাইটের ফ্রিকোয়েন্সি এবং ইনসিডেন্ট লাইটের ফ্রিকোয়েন্সি দুটো সমান হলো, বা স্ক্যাটার লাইটের ওয়েভলেন্থ এবং ইনসিডেন্ট লাইটের ওয়েভলেন্থ সমান হলো। এটাই হচ্ছে থমসন স্ক্যাটারিং থিওরি। এবং এটা দেখতে পাওয়া যায় যে এটা তোমার ইনভিজিবল স্ক্যাটারিংটা সেটা পুরোটাই থমসন স্ক্যাটারিং থিওরি তুমি এক্সপ্লেন করতে পারো। কিন্তু এক্স স্ক্যাটারিং নিয়ে যখন কথাবার্তা বলবে, ওই যে একটা পার্টিকুলার পার্ট যেখানে স্ক্যাটার এক্স ওয়েভলেন্থ ইনসিডেন্ট এক্স ওয়েভলেন্থের সঙ্গে সমান হচ্ছে, সেটাকে এক্সপ্লেন করতে কোনো অসুবিধা নাই। কিন্তু যেখানে স্ক্যাটার এক্স ওয়েভলেন্থটা ইনসিডেন্ট লাইটের ওয়েভলেন্থের সঙ্গে জাস্ট কিছুটা বেড়ে গেল, ওই পার্টিকুলার জায়গাটা কিন্তু তুমি খুব সহজে মানে এক্সপ্লেন করতে পারবে না, বা থমসন স্ক্যাটারিং থিওরি দিয়ে ওটাকে এক্সপ্লেন করতে পারবে না। ঠিক আছে? তাহলে বোঝা গেল থমসন স্ক্যাটারিং থিওরিটা কি। থমসন স্ক্যাটারিং থিওরি দিয়ে কোনোরকম ভাবে যেখানে হচ্ছে তোমার ওই স্ক্যাটার এক্স এর ওয়েভলেন্থ বেড়ে গেল, এই পার্টটাকে এক্সপ্লেন করতে পারা যাবে না। সেটা বুঝতে পেরেছো? ঠিক আছে তো? কারো অসুবিধা নাই তো? ঠিক আছে? আচ্ছা। আর আরো দুটো স্যার কথা, হ্যাঁ বলো বলো। স্যার ওই স্ক্যাটার লাইটের ফ্রিকোয়েন্সিটা ওটা ইনসিডেন্ট লাইটের সাথে সমান হবে, ওইটা কি ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি থেকে বোঝা যাচ্ছে? হ্যাঁ, থমসন স্ক্যাটারিং থিওরি থেকে। থমসন স্ক্যাটারিং থিওরি থেকে বোঝা যাচ্ছে। আবার থমসন স্ক্যাটারিং থিওরিটা রিলাই অন দ্য ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। আর থমসন স্ক্যাটারিং থিওরিটা এটাতে ম্যাক্সওয়েলস ইলেকট্রোম্যাগনেটিক থিওরির যে মানে বৈশিষ্ট্যগুলো আছে তার উপরে বেশ করাই আর কি। ঠিক আছে? ওকে হুম, আচ্ছা। আর তো দুটো অবজারভেশন এখানে বলে দিই। সেটা হচ্ছে 1905 সালে আইনস্টাইন ফটোইলেকট্রিক এফেক্ট এক্সপ্লেন করেছিলেন, যেখান থেকে কর্পাসকুলার নেচার অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন জাস্ট বেরিয়ে এসেছিল। আর 1905 সালে আইনস্টাইন স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি আবিষ্কার করেছিলেন। এটা আমি বললাম। আচ্ছা, এবারে 1915 সালে আইনস্টাইন আবার জেনারেল থিওরি অফ রিলেটিভিটি আবিষ্কার করেছিলেন। আর এই জেনারেল থিওরি অফ রিলেটিভিটিতে দু একটা ইম্পর্টেন্ট অবজারভেশনের কথা একটুখানি বলে রাখি, তো এর সঙ্গে আমাদের কানেকশনটা আছে বলে। আচ্ছা, এইরকম একটা রিলেশন রিলেটিভিটি তোমরা পড়েছো, m = m0/√(1 - v²/c²।
এই রিলেশন তোমার জানা তো, m ইকুয়াল টু m0 বাই রুট ওভার অফ 1 মাইনাস স্কোয়ার বাই সি স্কোয়ার, যেখানে সিটা হচ্ছে স্পিড অফ লাইট। এখানে একটু টাইপোগ্রাফিক্যাল ভুল এরার হয়েছে কি, এটা হচ্ছে স্পিড অফ লাইট, স্পিড অফ লাইট, ঠিক আছে। আর m0 হচ্ছে রেস্ট মাস। হ্যাঁ দেখো কি বলছি, হ্যাঁ m ইকুয়াল m0 বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, ঠিক আছে। আর এখানে সিটা হচ্ছে লাইটের স্পিড, আর ভিটা হচ্ছে পার্টিকেলটার ভেলোসিটি বা পার্টিকেলটার স্পিড। দেখো যদি পার্টিকেলটার স্পিড অফ ভি ইকুয়াল টু 0 হয়ে যায়, m ইকুয়াল টু m0 হয়ে যায়, তা সেই m0টাকে বলতে রেস্ট মাস, অর্থাৎ কোনো একটা পার্টিকেল যখন রেস্টে থাকে তার যে করসপন্ডিং মাস থাকে m0। আর এবারে দেখো এই যে হোয়েন দ্য পার্টিকেল ইজ এট রেস্ট, তখন m ইকুয়াল টু m0। আর যদি পার্টিকেলটা রেস্টে না থাকে, পার্টিকেলটা মোশনে থাকে, তাহলে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এই পার্টটা হচ্ছে তোমার নন জিরো হয়ে গেল, 1 মাইনাস এটা করলে ওটা 1 থেকে কমে গেল, ওভারঅল জিনিসটা বেড়ে গেল। তার মানে দেখো হোয়েন দ্য পার্টিকেল ইজ ইন মোশন অর্থাৎ ভি নট ইকুয়াল টু 0, এমটা গ্রেটার দ্যান m0 হয়ে যাবে। আচ্ছা, এবারে দেখো যদি তুমি ফোটনকে কনসিডার করো, যেটা লাইটের যে করসপন্ডিং কোয়ান্টা বা পার্টিকেল, সেই ফোটনটাকে কনসিডার করো। ফোটন মানে কি, সেটা হচ্ছে লাইট, তার স্পিডটা কত হবে, সি এর সঙ্গে সমান হবে। সি এর সঙ্গে যদি সমান হয় তাহলে ডিনোমিনেটরটা তোমার বেসিক্যালি 0 হয়ে গেল, মানে বি ইকুয়াল টু সি হয়ে গেল, 1 মাইনাস 1 ইকুয়াল টু 0, তাহলে ডিনোমিনেটরটা বেসিক্যালি 0 হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এবারে ডিনোমিনেটর যদি 0 হয়ে যায় আর m0টা যদি নন জিরো রয়ে যায়, এক নন জিরো কোয়ান্টিটিকে যদি ভাগ করলে সেটা আনডিফাইন্ড হয়ে যাবে। তা একটা বাঁচার রাস্তা কি, যদি ডিনোমিনেটর 0 হয়ে গেছে নিউমারেটরটা তুমি 0 করে দাও, তবেই একমাত্র 0/0 সেটা একটা ফাইনাইট ভ্যালু তোমায় দিতে পারে। তার মানে ফোটনের জন্য তোমার আলটিমেটলি কি হয়ে গেল, m0টাকে 0 হতে হবে, তাহলে ফোটনের রেস্ট মাস হচ্ছে তোমার 0, ঠিক আছে। ফোটনের রেস্ট মাস 0। এবং অ্যাট দ্য সেম টাইম এটাও খেয়াল করে দেখো যে যদি কোনো একটা ম্যাসিভ পার্টিকেল তার ভেলোসিটিটা লাইটের স্পিডের সঙ্গে সমান বা তার থেকে বেশি হয়, ম্যাসিভ পার্টিকেল মানে m0টা নট ইকুয়াল টু 0, আর ভিটা যদি তোমার সি এর সঙ্গে সমান বা ভিটা যদি সি এর থেকে বেশি হয়, তাহলে এই ইকুয়েশনটা আনডিফাইন্ড হয়ে যাচ্ছে। তার মানে এ ম্যাসিভ পার্টিকেল ক্যানট রিচ দ্য স্পিড অফ লাইট অর বিয়ন্ড। মানে কোনো একটা ম্যাসিভ পার্টিকেল তার স্পিড বা লাইটের স্পিড বা তার থেকে বেশি কোনোভাবে হতে পারে না। একটা ম্যাসিভ পার্টিকেল তার ম্যাক্সিমাম স্পিড সেটা হচ্ছে সবসময় স্পিডের মানে লাইটের স্পিডের থেকে হচ্ছে তোমার কম হবে। আর এটাকে অনেক সময় বলা হয় কজালিটি প্রিন্সিপাল, যে ম্যাসিভ পার্টিকেল ক্যানট মুভ ফাস্টার দ্যান লাইট, এটাকে বলা হয় কজালিটি প্রিন্সিপাল, ঠিক আছে। দেখো এই যে m ইকুয়াল টু m0 বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার, সেই ইকুয়েশন থেকে কি কি কথাবার্তা বলা যায় আমি বললাম, এটা বুঝতে পেরেছো? আচ্ছা, আর একটা ইকুয়েশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা জেনারেল থিওরি রিলেটিভিটিতে আছে, সেটা হচ্ছে ই স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস m0 স্কোয়ার সি টু দি পাওয়ার 4। দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইকুয়েশন, ই স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস m0 স্কোয়ার সি টু দি পাওয়ার 4। আচ্ছা, এবার ধরো ইলেকট্রন বা এই টাইপের কোনো ম্যাসিভ পার্টিকেল যার অ্যাকচুয়ালি মাস আছে, ঠিক আছে। আচ্ছা, কোনো ম্যাসিভ পার্টিকেল সেগুলি রেস্টে থাকে, হ্যাঁ, রেস্টে থাকে মানে কি, তার করসপন্ডিং মোমেন্টামটা 0, রেস্টে থাকে মানে তার ভেলোসিটি 0, মোমেন্টামটা 0। তাহলে দেখ এই ইকুয়েশনে যদি ম্যাসিভ পার্টিকেল যে রেস আছে তার এই পিটা 0 হয়ে যাওয়ার জন্য ই স্কোয়ার হয়ে গেল m0 স্কোয়ার সি টু দি পাওয়ার 4, অর্থাৎ ই হয়ে গেল m0 সি স্কোয়ার, ঠিক আছে। তো দিস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে তোমরা জানো আইনস্টাইন ইকুয়াল টু এফ স্কোয়ার রিলেশন আর কি। যদি কোনো একটা পার্টিকেল সে তোমার রেস্টে থাকে, তাহলে পি স্কোয়ার বাই সি স্কোয়ার আপনার তোমার থাকবে না, তোমার ইকুয়াল টু হচ্ছে m0 সি স্কোয়ার। আর পার্টিকেল যদি মোশনে থাকে, তাহলে সাডেনলি ইট হয়ে যাবে রুট ওভার পি স্কোয়ার সি প্লাস m0 স্কোয়ার সি টু দি পাওয়ার 4। মানে এখান থেকে তোমার এটা জাস্ট স্কোয়ার রুট করে ফেলতে পারলে। তাহলে দেখো, তাহলে একটা পার্টিকেল সে রেস্টে থাকলে তার রিলেটিভিস্টিক এনার্জি এমসি স্কোয়ার, আর একটা পার্টিকেল সে যদি মোশনে থাকে যার মোমেন্টাম হচ্ছে পি, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড এনার্জি হচ্ছে রুট ওভার পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস m0 স্কোয়ার সি টু দি পাওয়ার 4। আর হোয়াট অ্যাবাউট ফোটন? ফোটনের ক্ষেত্রে রেস্ট m0 তো 0, তাহলে স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার সি স্কোয়ার হয়ে গেল, তাহলে ই হয়ে গেল কত তোমার পিসি। তাহলে দেখো ফোটনের এনার্জি সবসময় পিসি, আর যদি ম্যাস পার্টিকেল হয় সেখানে রেস্টে থাকে তার এনার্জি এম স্কোয়ার, আর যদি একটা ম্যাসিভ পার্টিকেল সে মোশনে থাকে তার এনার্জি হচ্ছে রুট ওভার পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস m স্কোয়ার সি টু দি পাওয়ার 4 বা m0 স্কোয়ার সি টু দি পাওয়ার 4। ঠিক আছে, বোঝা গেল এই যে এইখানটা যে এনার্জি এক্সপ্যান্ড করে কেমন করে লিখতে হবে, ঠিক আছে। ধীরে ধীরে দেখো সবাই বুঝতে পেরে গেছো যে এই যে ই স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার সি স্কোয়ার প্লাস m0 স্কোয়ার সি টু দি পাওয়ার 4, এটা একটা জেনারেল ইকুয়েশন, রিলেটিভিস্টিক ইকুয়েশন। এবার এইখানে বিভিন্ন কেস আমি দেখছি যে যদি তোমার ধরো ম্যাসিভ পার্টিকেল যার m0টা নট ইকুয়াল টু 0 কিন্তু সে রেস্টে আছে, অর্থাৎ তার পিটা হচ্ছে 0, তাহলে স্কোয়ার ইকুয়াল টু m0 স্কোয়ার সি টু দি পাওয়ার 4 হয়ে গেল, অর্থাৎ ইকুয়াল টু m0 সি স্কোয়ার হয়ে গেল।
আচ্ছা, সেকেন্ডলি হচ্ছে যে যদি পার্টিকেলটি মোশনে থাকে তাহলে এখান থেকে ই হয়ে যাবে কত √p²² আর তুমি ফোটন যদি কনসিডার করো যেটা লাইট পার্টিকেল তার রেস্ট মাস যেহেতু 0 তাই E²p²c² হয়ে যাচ্ছে এবং ইকুয়াল টু পিসি হয়ে যাচ্ছে। তাহলে আমি পরে যখন কম্পটন স্ক্যাটারিং এক্সপ্লেন করার জন্য আবার এনার্জি কনজারভেশন করব তখন রিলেটিভিস্টিক এনার্জি কনজারভেশনটাকে করব, তখন এই এক্সপ্রেশনটা কিন্তু কাজে লাগবে। সেজন্য তার একটা ব্যাকগ্রাউন্ড আমি তৈরি করে রাখলাম। আচ্ছা, এটা ভীষণ ইম্পর্টেন্ট, মানে ভীষণ 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 ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এই যে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি বলে ইকুয়াল টু পিসি, একটাকে আমি করে দেখলাম। আচ্ছা, এবার আইনস্টাইন এক্সপ্রেশন অফ ফটোইলেকট্রিক এফেক্টে জাস্ট লাইট পার্টিকেল তার সঙ্গে অ্যাসোসিয়েটেড এনার্জি ইকুয়াল টু এইচ ইকুয়াল টু এইচ সি বাই ল্যাম্ডা। তাহলে ইকুয়াল টু পিসি আর ইকুয়াল টু এইচ বাই ল্যাম্ডা, এই দুটো ইকুয়েশন সমান করে দাও। সেখানে কি হয়ে যায়, পিসি ইকুয়াল টু এইচ সি বাই ল্যাম্ডা অর্থাৎ ইকুয়াল টু তোমার যে এখানে মানে এই যে ইকুয়েশন সমান করে দাও না, করে দিলে আলটিমেটলি কি দাঁড়াবে দেখো পিসি ইকুয়াল টু এইচ সি বাই ল্যাম্ডা অর্থাৎ পি ইকুয়াল টু ই বাই সি বা এইচ নিউ সি বা এইচ ওভার ল্যাম্ডা। তার মানে একটা মানে লাইট তার যদি ওয়েভলেন্থ ল্যাম্ডা হতো তার সঙ্গে অ্যাসোসিয়েটেড মোমেন্টাম পি হচ্ছে তোমার এইচ বাই ল্যাম্ডা। এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, মানে এইটা থেকেই তো অ্যাকচুয়ালি মানে কর্পাসকুলার ক্যারেক্টার অফ লাইট তোমার অ্যাকচুয়ালি গ্যারান্টেড হচ্ছে। কর্পাসকুলার ক্যারেক্টার মানে হচ্ছে তার একটা মোমেন্টাম থাকে, ওই ক্যারেক্টার মানে তার সঙ্গে একটা ওয়েভলেন্থ থাকবে। তুমি দেখতে পেলে একটা ফোটন যার ওয়েভলেন্থ হচ্ছে ল্যাম্ডা, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড মোমেন্টাম পি ইকুয়াল টু হয়েছে এইচ ওভার ল্যাম্ডা। তাহলে ইকুয়াল টু পিসি তুমি রিলেটিভিটি থেকে, ইকুয়াল টু এইচ সি বাই ল্যাম্ডা তুমি পেয়েছো তোমার এই ইলেকট্রিক এফেক্ট আইনস্টাইন এক্সপ্লেন করেছে সেখান থেকে। এই দুটোকে তুমি সমান করে দিয়েছো, সমান করে দিয়ে পি ইকুয়াল টু এইচ ওভার ল্যাম্ডা হয়ে গেছে। এটা বুঝতে পেরেছো? হলো? আচ্ছা, এবারে কম্পটন, এবার 1923 সাল চলে এলো। কম্পটন, তিনি কম্পটন এফেক্ট এক্সপ্লেন করবেন, কেমন করে এক্সপ্লেন করবেন সেটা এবার একটু আমি বুঝতে চাইছি। আচ্ছা, তাহলে একটু ভালো করে শোনো। সেটা হচ্ছে এই যে কম্পটন যে বললেন যে যখন একটা এক্সরে কোন একটা মেটেরিয়ালে পড়ছে তখন এই মেটেরিয়ালের ভ্যালেন্স ইলেকট্রন তার সঙ্গে তোমার এক্সরে ফোটন টু বডি বা বাইনারি কলিশনস হচ্ছে। তাহলে খেয়াল করো এই জায়গাটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। কম্পটন যেটা সাজেস্ট করেন সেটা হচ্ছে এই যে লাইট তো তোমার ওই ফোটনের তোমার সমষ্টি, লাইটের যে কালেকশন ফোটন, এবার সেই লাইট মানে এক্সরে লাইট বা এক্সরে ফোটন যখন কোনো একটা মেটেরিয়াল পড়ছে তখন আলটিমেটলি যেটা হচ্ছে সেটা হচ্ছে এই মেটেরিয়ালের মধ্যে যে ভ্যালেন্স ইলেকট্রন আছে আর তোমার যে এক্সরে ফোটন তাদের মধ্যে একটা টু বডি কলিশন হচ্ছে। সেটাই লিখে এক্সরে ফোটন মেক্স এ টু বডি ইনইলাস্টিক কলিশন উইথ দ্য ব্যালেন্স ইলেকট্রন অফ দ্য স্যাটারার। ঠিক আছে? আর এবারে তুমি যেটা দেখবে যে এই ভ্যালেন্স ইলেকট্রনের বাইন্ডিং আছে যেটা ইলেকট্রন ভোল্টের অর্ডারে, আর ফোটন মানে এক একটা ফোটন তার সঙ্গে অ্যাসোসিয়েটেড এনার্জি হচ্ছে কিলো ইলেকট্রন ভোল্ট এই অর্ডারে। তার এটা দাঁড়াচ্ছে যে ইনসিডেন্ট এক্সট্রা তার এনার্জিটা এত বেশি ইন কম্পারিজন টু দ্য বাইন্ডিং এনার্জি অফ দ্য ভ্যালেন্স ইলেকট্রন, যে সমস্ত ভ্যালেন্স ইলেকট্রন তুমি ফ্রি ভাবতে পারো। আবার বলছি এটা ফটো ইলেকট্রিক এফেক্ট কিন্তু এটা ভাবার কোনো জায়গা ছিল না, কারণ ইলেকট্রনটা মানে ইউভি ভিজিবল লাইট তুমি ইউজ করছো, তার এনার্জি ইটসেলফ কম। এবারে তখন হচ্ছে তোমার ওই যে ওয়ার্ক ফাংশনকে এক্সিড করতে হবে তো ইলেকট্রন বেরোনোর জন্য, তখন এরকম মানে তখন ইউভি ভিজিবল ফোটনের এনার্জি আর করসপন্ডিং ইলেকট্রনের বাইন্ডিং এনার্জি আমার কম্পারেবল। সেই জন্য কোন একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সির নিচে হলে তোমার আর ইলেকট্রন বেরোচ্ছে না, পার্টিকুলার ফ্রিকোয়েন্সির উপরে হলে ইলেকট্রন বেরোচ্ছে, মানে সেক্সুয়াল ফ্রিকোয়েন্সিটা ওরা কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে। কিন্তু এক্ষেত্রে এরকম গল্পই নাই, এক্ষেত্রে ব্যাপার সেটা হচ্ছে এক্স ফোটনের এনার্জিটা কিলো ইলেকট্রন ভোল্টের অর্ডারে, হয় তোমার ইলেকট্রনের বাইন্ডিং এনার্জি ভ্যালেন্স ইলেকট্রনের বাইন্ডিং এনার্জি ইলেকট্রন ভোল্টের অর্ডার। এবার কিলো ইলেকট্রন ভোল্টের তুলনায় এত বেশি হয়ে গেল যে তোমার মানে এক্স এর রেসপেক্টে তোমার ভ্যালেন্স ইলেকট্রন গুলো উইল অ্যাপিয়ার টু বি ফ্রি। তাই লিখেছি যে ভ্যালেন্স ইলেকট্রন ক্যান বি অ্যাজিউম টু বি ফ্রি উইথ রেসপেক্ট টু দ্য এনার্জি অফ দ্য এক্স ফোটন। তা তোমার এক্স ফোটনের রেসপেক্টে ভ্যালেন্স ইলেকট্রনকে তুমি জাস্ট ফ্রি ধরে নিতে পারো। আচ্ছা, যদি তুমি ফ্রি ধরে নাও তাহলে এই কম্পটন শিফট সংক্রান্ত তিনটে অবজারভেশন ছিল না। একটা হচ্ছে কম্পটন শিফট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য মেটেরিয়াল বাই হুইচ দ্য এক্স ইজ স্ক্যাটার্ড। 2 নম্বর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ওয়েভলেন্থ অফ দ্য ইনসিডেন্ট এক্স। 3 নম্বর সেটা সাইন স্কয়ার থিটা পি এর সঙ্গে প্রপোর্শনাল। তাহলে প্রথম দুটো দেখো, এই যে ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য মেটেরিয়াল বাই হুইচ দ্য এক্স ইজ স্ক্যাটার্ড, তাহলে যদি ভ্যালেন্স ইলেকট্রন হয়, এবার বিভিন্ন মেটালের ক্ষেত্রে সার্টেনলি ভ্যালেন্স ইলেকট্রনের বাইন্ডিং এনার্জি বা আয়নাইজেশন পটেনশিয়াল আলাদা। আয়নের যা হবে হয়তো কপারের ক্ষেত্রে আলাদা হবে, সিলভারের যাবে, গোল্ডের ক্ষেত্রে তো আলাদা হবে। কিন্তু এক্স রে ফোটনের এনার্জি এত বেশি যে
সবার ক্ষেত্রে কিন্তু সে ভ্যালেন্স ইলেকট্রন গুলো তার ক্ষেত্রে ফ্রি বলে মনে হবে। ফ্রি বলে মনে হয় তার ফ্রি ইলেকট্রনের মতো। তাহলে কোন মেটেরিয়ালের ইলেকট্রন সেটা ভাবার দরকার নেই। এটা আমাকে এক্সপ্লেন করে দিল যে কেন কম্পটন শিপটা ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য মেটেরিয়াল বাই হুইচ দ্য এক্স ইজ স্ক্যাটার্ড। এটা বুঝতে পারলে যে যখন তুমি বুঝে নিচ্ছ যে ধাক্কাটা হচ্ছে বেসিক্যালি এক্স রে ফোটনের সঙ্গে ভ্যালেন্স ইলেকট্রনের, এক্স রে ফোটন এনার্জি কিলো ইলেকট্রন ভোল্টের অর্ডারে, ভ্যালেন্স ইলেকট্রনের বাইন্ডিং এনার্জি বলো বা তুমি যেটাকে আয়নাইজেশন পোটেনশিয়াল বলো সেটা মাত্র কয়েক ইলেকট্রন ভোল্টের অর্ডারে। এবার কিলো ইলেকট্রন ভোল্টটা এত বেশি দাম ইলেকট্রন ভোল্ট, তখন তুমি ভাবতে পারো যে ইলেকট্রন যেন ফ্রি। ঠিক আছে, এবারে এইটা যদি তুমি ধরে নাও তাহলে তুমি যখন এক্স রেটা বিভিন্ন মেটেরিয়ালের সাথে ধাক্কা দিল তাহলে কার ইলেকট্রন সেটা ভাবার দরকার পড়ছে না। তার মানে এটা দাঁড়াচ্ছে মানে কম্পটন শিপ ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য মেটেরিয়াল বাই হুইচ এক্স ইজ স্ক্যাটার্ড। এই জায়গাটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। কেন জাস্ট কম্পটন শিপটা ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য মেটেরিয়াল বাই হুইচ এক্স ইজ স্ক্যাটার্ড, পরিষ্কার। কারণটা জাস্ট কিছুই না, যে প্রত্যেকটা মেটেরিয়ালের ক্ষেত্রে ভ্যালেন্স ইলেকট্রনকে তুমি যা ফ্রি অ্যাজিউম করে নিচ্ছ ইন কম্পারিজন টু দ্য এনার্জি অফ দ্য এক্স ফোটন। আচ্ছা, এবার সেকেন্ডলি দেখো, ধরো তুমি দুটো ডিফারেন্ট এক্স রে ব্যবহার করছো, দুটো মানে হার্ড এক্স রে হয়তো তার এনার্জিটা একটু বেশি, সফট এক্স রে তার এনার্জিটা একটু কম, তার দুটো তুমি এক্স রে ব্যবহার করছো। যার ধরো তোমার মানে তার সাথে অ্যাসোসিয়েটেড যে এনার্জিটা, কারো হয়তো ধরে নাও 1 কিলো ইলেকট্রন ভোল্ট, কারো হয়তো 1.2 কিলো ইলেকট্রন ভোল্ট, মানে যেটা হোক সব কিলো ইলেকট্রন ভোল্ট এই অর্ডারে। তা যদি হয়, এবারে তুমি খেয়াল করো যে যখন তুমি কম্পটন শিপটাকে ক্যালকুলেট করছো তখন তুমি যে এক্স রে ব্যবহার করছো সেটা হার্ড এক্স রে না সফট এক্স রে নাকি কোয়েলেন্ট, সেটা ইমেটেরিয়াল হয়ে যাচ্ছে। মানে তুমি আলটিমেট উদ্দেশ্য কি, তুমি জাস্ট একটা ইলেকট্রনকে তুমি তো মানে ইলেকট্রনের সঙ্গে ফোটনের ধাক্কা কি হচ্ছে, করে তো স্ক্যাটারিং হচ্ছে এটা। এবারে সেইখান থেকে তুমি বেসিক্যালি কম্পটন শিপটাকে পাচ্ছ। তাহলে যেহেতু তোমার এক্স রে ফোটনের এনার্জিটা ইজ মাচ মাচ দ্যান দ্য বাইন্ড এনার্জি অফ দ্য ভ্যালেন্স ইলেকট্রন, সেই জন্য তোমার এই যে ইলেকট্রনটা বেরোবে এবং ইলেকট্রনটা মানে স্ক্যাটার হবে, এই যে ব্যাপারটা এবং তার সঙ্গে যে করসপন্ডিং কম্পটন শিফট হবে, হ্যাঁ, এইটাকে তুমি জাস্ট সিম্পলি মানে ব্যাপারটা এইভাবে ভাবো না যে মানে একজন একটা ফোটন এলো, সেই ইলেকট্রনের সঙ্গে ধাক্কা করে ইলেকট্রনকে বের করতে আমার কিছুটা এনার্জি লেগে গেল, বাকি এনার্জিটা সে যে ফোটন হিসেবে স্ক্যাটার হয়ে যাচ্ছে। এবারে কি হচ্ছে, এখানে তো এফেক্টিভলি যেটা হবে যে তুমি যে মানে এক্সট্রাকে ইউজ করছো তাদের করসপন্ডিং এনার্জিটা করসপন্ডিং মেটেরিয়াল যে ইলেকট্রনগুলো আছে ভ্যালেন্স ইলেকট্রনগুলো যেগুলো অ্যাজিউম টু বি ফ্রি তাদের রেসপেক্টে এত বেশি যেন কম্পটন শিফট মেজারমেন্টের সময় তোমার জাস্ট ইনসিডেন্ট যে এক্সট্রা তার ওয়েভলেন্থটা এখানে মানে আলোচনার বিষয়ই হবে না, অর্থাৎ কম্পটন শিফট উইল বি ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ওয়েভলেন্থ অফ দ্য ইনসিডেন্ট এক্সট্রা। তবে একটা সিম্পল এক্সাম্পল বলছি, এটা আগের দিন অফলাইন পাওয়া থেকে যে এক্সাম্পলটা বললাম, ধরো তোমরা দুজন আছো রাম আর শ্যাম, ঠিক আছে, রাম আর শ্যাম, তাদের মাথার চুলগুলো তার মাথার সঙ্গে আটকানো আছে, তারা সার্টেনলি হচ্ছে বাউন্ড, তারা ফ্রি নয়, কিন্তু এই মাথার চুলগুলো মাথার সাথে এত আলগাভাবে আটকানো থাকে খুব ইজিলি সেই মাথার চুলগুলোকে ছিঁড়ে ফেলা যায়। তার মানে ধরো আমি তোমরা রাম শ্যাম, আমার নাম ধরো যদু, সেই যদু একটা এক্স রে ফোটন, তার এনার্জিটা হচ্ছে অনেক বেশি, ঠিক আছে। তাহলে যদি এই যদুর এনার্জি অনেক বেশি হয়, সে এবার রামের মাথায় হাত দিয়ে একটা চুল ছেঁড়ার চেষ্টা করলো আর শ্যামের মাথায় হাত দিয়ে একটা চুল ছেঁড়ার চেষ্টা করলো। এবারে যেহেতু আমার এনার্জিটা ওই চুলগুলো যে এনার্জিতে তোমাদের মাথার সাথে আটকে আছে তার জন্য এত বেশি, সেখানে কার মাথার চুল ছিঁড়ছে এটা আনইম্পর্টেন্ট, চোখ বন্ধ করে এর মাথার চুলটা অবলীলায় তুলে ফেললাম, এর মাথার চুলটা তোমার অবলীলায় তুলে ফেললাম, কারণ তারা অ্যাজিউম টু বি ফ্রি। এইটা এইটা যেমন ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে কার মাথা আনইম্পর্টেন্ট হয়ে পড়লো, বা কোন মেটেরিয়ালের তৈরি তোমার বা কোন মেটেরিয়াল দিয়ে অ্যাকচুয়ালি এক্সট্রা কাটার হচ্ছে সে ইম্যাটেরিয়াল হয়ে গেল। আর সেখানে আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা বললাম, এবারে ধরো রামশ্যাম যদু আর একজন আছে মধু, তাহলে যদুও এক্স রে মধুও এক্স রে, মানে আমার মতো কেউ একজন, হয়তো আমার মতো অত শক্তিশালী নয়, কম শক্তিশালী, কিন্তু আফটারঅল তোমার তারা এক্স রে, তাদের এনার্জিটা কিলো ইলেকট্রন ভোল্টের অর্ডারে। এবারে আমরা দুজনে মিলে ধরো রামের চুলটাকে ছিঁড়ি, রামের চুলটাকে যখন ছিঁড়ছি হয়তো ঠিক আছে আমার শক্তি বেশি, আমি রামের চুলটাকে খুব ইজিলি ছিঁড়ে ফেলাম। এবারে আরেকজন আছে আমার জাত ভাই, সেও বেসিক্যালি এক্স রে, যার এনার্জি হয়তো আমার থেকে কিছুটা বেশি, আমার থেকে কিছুটা কম, সেও কিন্তু ওর মাথার চুলটা অবলীলাতেই ছিঁড়ে ফেলতে পারবে। তার মানে পরিষ্কার বুঝতে গেল যে কোন এক্স রে ব্যবহার করছে তার ওয়েভলেন্থের উপরে কম্পনসেট নির্ভর করে না,
আর কোন মেটেরিয়াল দিয়ে এটা স্ক্যাটার হচ্ছে সেই মেটেরিয়ালের উপরে তোমার কম্পটন শিফটটা নির্ভর করে না। এইটা কি বুঝতে পারলে এই জায়গাটা? হ্যাঁ স্যার। ঠিক আছে, তাহলে এই যেটা বলেছি আর কি, যে ভ্যালেন্স ইলেকট্রন ক্যান বি অ্যাজিউমড টু বি ফ্রি উইথ রেসপেক্ট টু দ্য এনার্জি অফ দ্য এক্সট্রা photon. This explains why Compton shift is independent of the wavelength of incident X-ray as well as the nature of material used for the scatter. তাদেরকে এই যে তুমি মানে এক্স করে ফেলতে পারলে, তাহলে মেজর জায়গায় যেটা পড়ে গেল থার্ডটা, যে তোমার কম্পন শিফটটা এটা সাইন স্কয়ার থিটা বাই 2 তার সঙ্গে প্রপোর্শনাল, অর্থাৎ কম্পন শিফটটা সেটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার স্ক্যাটারিং অ্যাঙ্গেলের উপরে নির্ভর করছে, সেই ব্যাপারটা তুমি কি করে এক্সপ্লেন করবে। আচ্ছা, এই অঙ্কটা হচ্ছে ভীষণ সহজ অঙ্ক, মানে কম্পটন এফেক্ট নিয়ে কথাবার্তা বলে এই অঙ্কটা কথাই অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট হয়ে পড়ে। তো অঙ্কটা ভীষণ সহজ অঙ্ক, এটা তো নিজেরাই করে ফেলতে পারবে। টু বডি ইলাস্টিক কলিশন, দেখো জাস্ট আমি কি প্রথমে এই ছবিটাকে ডেসক্রাইব করি। একটা ইনসিডেন্ট এক্স, তার ওয়েভলেন্থ যদি ল্যামডা জিরো হয়, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড মোমেন্টাম পি জিরো ইকুয়াল টু এইচ বাই ল্যামডা জিরো। এবারে এইখানে হচ্ছে তোমার স্ক্যাটারারটা আছে, তার মধ্যে ইলেকট্রন আছে, ইলেকট্রনের সঙ্গে ধাক্কাধাক্কি করলো, পরে ইলেকট্রন এদিকে রিকয়েলড হলো আর ফোটনটা তোমার এদিকে চলে গেল। এই যে স্ক্যাটার্ড এক্সরে তার ওয়েভলেন্থ যদি ল্যামডা হয়, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড মোমেন্টাম পি ইকুয়াল টু এইচ ওভার ল্যামডা, আর রিকয়েল ইলেকট্রন তার জন্য মোমেন্টাম পি প্রাইম। আর যেহেতু এই ডিরেকশনটা হচ্ছে ডিরেকশন অফ ইনসিডেন্ট এক্সরে, তার সঙ্গে স্ক্যাটার যে এক্সরে বিম তার অ্যাঙ্গেলটা যে থিটা, আর ডিরেকশন অফ এক্সরে বিমের সঙ্গে রিকয়েল ইলেকট্রন তার যে করসপন্ডিং অ্যাঙ্গেল সেটা তোমার পাই। তাহলে এই ছবিটা তুমি ডেসক্রাইব করে ফেলতে পারো। আর এবারে কলিশন মানে তোমাকে মোমেন্টাম কনজারভেশন করতে হবে আর এনার্জি কনজারভেশন করতে হবে। এখানে খেয়াল রাখবে যেহেতু কলিশনটা তোমার ইলাস্টিক নয়, ইনইলাস্টিক, সেটা তুমি এনার্জি কনজারভেশন করে শুধুমাত্র কাইনেটিক এনার্জি কনজারভেশন করলে হবে না, তোমার বেসিক্যালি তোমাকে টোটাল রিলেটিভিস্টিক এনার্জি কনজারভেশনটা করতে হবে। ঠিক আছে, এটা মাথায় রাখবে। আচ্ছা, এবার দেখো তুমি এই যে মানে এটা দেখতে পাওয়া যাচ্ছে তুমি লালটা পয়েন্টারটা, দেখো যেটা কথা হচ্ছে যে এই কলিশন তুমি যদি এই ইন ডিরেকশন অফ এক্স, এই এক্স এর ডিরেকশনে তুমি যদি কলিশন আগে এবং কলিশনের পরে তুমি যদি এটাকে দেখতে চাও, দেখো ঠিক আছে, দেখো কলিশনের আগে এবং কলিশনের পরে তুমি যদি মোমেন্টাম কনজারভেশনটাকে দেখতে, কলিশনের আগে ফোটনের মোমেন্টাম ছিল পি জিরো, আর ইলেকট্রন রেস আছে বলে তার অ্যাকচুয়ালি মোমেন্টাম তোমার জিরো। আর কলিশনের পরে কি হচ্ছে না, এই ফোটনের যে মোমেন্টাম সেটা হচ্ছে পি, তার এই এক্স ডিরেকশনের বরাবর কম্পোনেন্ট কত হবে না পি কস থিটা, আর রিভার ইলেকট্রন তার মোমেন্টাম যদি পি প্রাইম হয়, তাই অ্যালং দ্য ডিরেকশন অফ ইনসিডেন্ট এক্স তার করসপন্ডিং মোমেন্টামটা কত হলো পি প্রাইম কস ফাই। তার মানে দেখো ইন দ্য ডিরেকশন অফ ইনসিডেন্ট এক্স মোমেন্টাম কনজারভেশনটা যদি তুমি দেখো, তাহলে পি জিরো প্লাস জিরো ইকুয়াল টু পি কস থিটা প্লাস পি প্রাইম কস ফাই। ঠিক আছে, এই লাইনটা বুঝতে পেরেছো? আচ্ছা, হ্যালো, স্যার এই জিরোটা আরেকবার বুঝতে পারলাম না। এটা ইলেকট্রন রেস্টে আছে তো, এই প্রথমটা হচ্ছে ফোটনের মোমেন্টাম, আর এই মেটেরিয়ালের মধ্যে যে ইলেকট্রনটা ছিল সে রেস্টে আছে, তার করসপন্ডিং মোমেন্টাম কত হবে? শূন্য হবে। বুঝতে পারো না? পারে না? হ্যাঁ স্যার। মানে এইটা হচ্ছে ইলেকট্রনের মোমেন্টাম, আর এইটা হচ্ছে তোমার ফোটনের মোমেন্টাম। ফোটন তার মোমেন্টাম পি জিরো, ইলেকট্রন এখানে যেটা ছিল সে রেস্টে ছিল, এই রেস্টের এবার তার মোমেন্টাম হচ্ছে জিরো। এবার তারপরে কি হচ্ছে, এদিকে যদি স্ক্যাটার্ড এক্সে তার মোমেন্টাম যদি পি হয়, তাহলে পি কস থিটা সেটা হচ্ছে এই ডিরেকশন অফ ইনসিডেন্ট এক্স এর ডিরেকশনে এইটা পি কস থিটা, আর এদিকে যদি পি প্রাইম হয় তাহলে পি প্রাইম কস ফাই। আচ্ছা, এবারে মোমেন্টাম ব্যালেন্স অ্যালং দ্য পারপেন্ডিকুলার ডিরেকশন, তাহলে এই যে ডিরেকশনটা আছে, এই ডিরেকশনটা আছে, এই ডিরেকশন বরাবর তুমি মোমেন্টাম কনজারভেশনটাকে করছো। দেখো কলিশনের আগে এই ডিরেকশন বরাবর ফোটনেরও কোনো মোমেন্টাম নেই, আর ইলেকট্রনের তো মোমেন্টামের কোনো কোশ্চেন নেই, কারণ ইলেকট্রন রেস্টে আছে। আচ্ছা, এবার কলিশনের পরে যদি ফোটনের মোমেন্টাম পি হয়ে গেছে, তাহলে এই ডিরেকশনে এই কম্পোনেন্টটা কত হবে? তোমার পি সাইন থিটা। আর যদি তোমার এইখানে মোমেন্ট মানে এই অ্যাঙ্গেলটা ফাই হয়, আর রিকয়েল ইলেকট্রন তার মোমেন্টামটা পি প্রাইম হয়, তাহলে এই ডিরেকশনে মানে এই যে এই যে ডিরেকশনে এই ডিরেকশনে মোমেন্টামটা কত হলো না, বেশ পি প্রাইম সাইন ফাই হতো, তাহলে উপরের ডিরেকশনে কত হয়ে যাবে? এটা মাইনাস পি প্রাইম সাইন ফাই হয়ে যাবে। তাহলে এই যে পারপেন্ডিকুলার ডিরেকশন লাল লাইন দিয়ে তোমাকে দেখাচ্ছে, সেই ডিরেকশন বরাবর মোমেন্টাম কনজারভেশনটা দেখো তুমি। কলিশনের আগে ফোটনের মোমেন্টাম শুরু, ইলেকট্রন মোমেন্টাম জিরো। কলিশনের পরে তোমার এই অ্যালং দ্য এটাকে প্লাস ওয়াই ডিরেকশন যদি তুমি বলো, প্লাস ওয়াই ডিরেকশন বরাবর হচ্ছে তোমার পি এর
সাইন থিটা কম্পোনেন্টে যাচ্ছে সেটা পি সাইন থিটা, আর এর থেকে উল্টো দিকে যেতে পারতে হচ্ছে তোমার পি প্রাইম সাইন, তাহলে একই ডিরেকশনে দিলে সেটা হচ্ছে মাইনাস পি প্রাইম সাইন ফাই। এইটা একটা ইকুয়েশন হলো, এইটা একটা ইকুয়েশন হলো। আর এবারে দেখো তুমি যদি এই যে দুটো ইকুয়েশন তুমি একটু একটু সলভ করো, সলভ করে যেটা পাবে পি প্রাইম স্কোয়ারটা হয়ে যাবে পি জিরো স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস 2 পি জিরো পি কস থিটা। আর এইটা তোমাকে আমি জাস্ট একটা করে দেখিয়ে দিচ্ছি এটা কি করে আসছে। দেখো 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 এই যে আগের ইকুয়েশনটায় যদি তুমি সরি মানে এটা যদি, হ্যালো শোনা যাচ্ছে? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ দেখো তুমি 2 নম্বর ইকুয়েশনটাকে থেকে লিখতে পারছো কি? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ দেখো 2 নম্বর ইকুয়েশনটা দেখো, 2 নম্বর ইকুয়েশনকে তুমি লিখতে পারছো কি না, পি প্রাইম সাইন ফাই ইকুয়াল টু পি সাইন থিটা। এই যেখান থেকে দেখো পি প্রাইম সাইন ফাই ইকুয়াল টু পি সাইন থিটা, ঠিক আছে? তাহলে তুমি এখান থেকে জাস্ট লিখতে পারো পি প্রাইম স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে পি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এইটা। তাহলে এবারে 1 নম্বর ইকুয়েশন চলে এসো। হুম, প্রথমটা ফাই, আই হুম হুম, এটা ফাই, এটা ফাই, এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এবারে 1 নম্বর ইকুয়েশনে কি আছে? 1 নম্বর ইকুয়েশনে তুমি যদি এই পি কস থিটাকে বাঁদিকে নিয়ে চলে এসো, তাহলে পি জিরো মাইনাস পি কস থিটা এইটা, এটা কত হচ্ছে না পি প্রাইম কস ফাই, পি প্রাইম কস ফাই। এবার স্কোয়ার করে ফেলো, তাহলে পি জিরো মাইনাস পি কস থিটা তা স্কোয়ার হয়ে যাচ্ছে কত পি প্রাইম স্কোয়ার, পি প্রাইম স্কোয়ার, এই দেখো না কিরকম বাজে ব্যাপার, পি প্রাইম স্কোয়ার কস স্কোয়ার ফাই হলো। তাহলে এখান থেকে দেখো পি প্রাইম স্কোয়ার আর তোমার এই কস স্কোয়ার থিটা ফাই মানে কত 1 মাইনাস সাইন স্কোয়ার ফাই, কি হয়ে যাচ্ছে পি প্রাইম স্কোয়ার হয়ে গেল মাইনাস পি প্রাইম স্কোয়ার সাইন স্কোয়ার ফাই। এখানে পি প্রাইম স্কোয়ার সাইন স্কোয়ার ফাই মানে কত হয়ে যাচ্ছে পি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এখান থেকে বসিয়ে দিলাম। আর বাঁ দিকটা কি দাঁড়াবে, এটা স্কোয়ার করে ফেলে পি জিরো স্কোয়ার প্লাস পি স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস 2 পি জিরো পি কস থিটা। পি জিরো স্কোয়ার প্লাস পি স্কোয়ার কস থিটা মাইনাস 2 পি জিরো পি কস থিটা ইকুয়াল টু পি প্রাইম স্কোয়ার মাইনাস পি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এবারে তুমি এক কাজ করো, এই পি প্রাইম স্কোয়ারটাকে একদিকে রাখো, করে এটা যদি এদিকে পাঠিয়ে দাও তাহলে কি হবে, এই পি জিরো স্কোয়ার একটা রয়ে গেল, প্লাস দেখো এখানে এই যে পি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা আর পি স্কোয়ার কস স্কোয়ার থিটা যোগ করলে জাস্ট সিম্পলি পি স্কোয়ার হয়ে যাবে, আর মাইনাস পড়ে থাকছে 2 পি জিরো পি 2 পি জিরো পি কস থিটা। দেখতে পেলে কেমন করে এলো, পি প্রাইম স্কোয়ার ইকুয়াল টু পি জিরো স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস 2 পি জিরো পি কস ফাই কস থিটা। ঠিক আছে, হয়েছে? তো দেখো সেইটা আমি এখানে ব্যবহার করেছি। আচ্ছা, পি প্রাইম স্কোয়ার ইকুয়াল টু পি জিরো স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস 2 পি জিরো পি কস থিটা হলো। এটা বোঝা গেছে? আচ্ছা, এবারে রিলেটিভিস্টিক তুমি এনার্জি কনজারভেশন করো। আর এনার্জি কনজারভেশন দেখো, তাহলে কলিশনের আগে ফোটন ছিল আর ইলেকট্রন ছিল। আচ্ছা, কলিশনের আগে ফোটনটা তো রেস্ট, ফোটনের মোমেন্টাম তো পি জিরো,
তাহলে ফোটনের মোমেন্টাম কিন্তু p0 হয়, তার সঙ্গে অ্যাসোসিয়েটেড এনার্জি কত হবে p0 ইন্টু c। একটা ফোটনের এনার্জি কিন্তু সবসময় pc হয়, ইকুয়াল pc আমি করে দেখালাম তো। তাহলে মোমেন্টাম কিন্তু p0 হয়, তাহলে ফোটনের অ্যাসোসিয়েটেড এনার্জি কত p0c। আর এবারে ইলেকট্রনটা তো রেস্টে ছিল কলিশন আগে, ইলেকট্রন যদি রেস্টে থাকে তাহলে তার করসপন্ডিং এনার্জি কত mc² হয়, অর্থাৎ me(c²) হলো। আচ্ছা, কলিশনের পরে যে স্ক্যাটার্ড ফোটনটা তার মোমেন্টাম যদি তোমার মানে তার মোমেন্টামটা হচ্ছে তুমি p ধরো, তাহলে তার করসপন্ডিং যে রিলেটিভিস্টিক এনার্জিটা পিসি। তাহলে কলিশনের আগে ফোটনের মোমেন্টাম ছিল p0, কলিশনের পরে ফোটনের মোমেন্টাম হয়ে গেছে p, তাহলে তার করসপন্ডিং এনার্জি হচ্ছে পিসি। আর যে ইলেকট্রনটা বেরোচ্ছে সে পি প্রাইম মোমেন্টাম নিয়ে যাচ্ছে, তার সঙ্গে যে করসপন্ডিং এনার্জিটা কত হবে p প্রাইম স্কয়ার c² বাই m² c^4। বুঝতে পারলে আমি এই যে এখানে এই যে এই যে এই যে এই যে এই যে জেনারেল রিলেটিভিটি E² = p² c² প্লাস m² c^4, সেখানে কোনো একটা ম্যাসিভ পার্টিকেল রেস্টে থাকলে তার এনার্জি m0 c², একটা ম্যাসিভ পার্টিকেল মোশনে থাকলে তার এনার্জি p² c² প্লাস m0 c^4, আর ওটার এনার্জি হচ্ছে পিসি। এই তিনটে জিনিস আমি সেখানে কাজে লাগিয়েছি, সেখানে ওটা আমি এখানে করে রেখেছিলাম। তো এই হলো। আর এবার আমি কি করছি, ওই পিসিটাকে বাঁ দিকে নিয়ে চলে এলাম। আচ্ছা, এই ইকুয়েশনটা বুঝতে পেরে গেছো, এনার্জি কনজারভেশন ইকুয়েশন আমি করে লিখলাম, বোঝা গেছে তো? ঠিক আছে। Yes, sir. তাহলে এই p0c হচ্ছে ফোটনের এনার্জি বিফোর কলিশন, mec² হচ্ছে ইলেকট্রনের এনার্জি বিফোর কলিশন। ইলেকট্রনটা তোমার রেস্ট ছিল বলে তার এনার্জিটা জাস্ট ইলেকট্রনের রেস্ট মাস যদি m বলো, তার করসপন্ডিং এনার্জিটা হচ্ছে mec²। কলিশনের পরে স্ক্যাটার্ড ফোটন যেটা তার মোমেন্টাম যদি p হয়, তাহলে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড এনার্জি হচ্ছে পিসি। আর ইলেকট্রনটা রিকয়েল ইলেকট্রনটা হচ্ছে p প্রাইম মোমেন্টাম নিয়ে বেরোতে বলে তার করসপন্ডিং এনার্জি হয়ে গেল p প্রাইম স্কয়ার c² প্লাস m² c^4। আর এবার আমি কি করলাম দেখো, এই পিসিটাকে বাঁ দিকে নিয়ে চলে এলাম, পিসিটাকে বাঁ দিকে নিয়ে চলে আসলে p0 মাইনাস তার স্কোয়ার, এইটা হলো। আচ্ছা, তার আগে একটা লিখে নিই। হ্যাঁ, এই যে এইখানটা না, এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটা দেখো খেয়াল করে, আমি একদম তোমাকে দেখাচ্ছি। এইটা তুমি এক কাজ করো, এই যে p0 মাইনাস p, আচ্ছা একটা কাজ প্রথমে করে নিই, সেটা হচ্ছে এই যে তোমার মানে আচ্ছা ঠিক আছে, আমি করে দিচ্ছি। তাহলে p0 মাইনাস এখানে পিসি থেকে বাঁ দিকে নিয়ে চলে গেলে p0 মাইনাস p ইন্টু c, এইটা হলো প্লাস me ইন্টু c²টা হয়ে গেল, এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে তোমার রুট ওভার অফ p প্রাইম স্কয়ার c² প্লাস m² c^4, এইটা। এবার আমি কি করছি, এটা দুদিকে তুমি স্কয়ার নিয়ে ফেলছি। স্কয়ার নিলে কি হচ্ছে, এটা প্রথমে এটা স্কয়ার হলো প্লাস এটা স্কয়ার a² প্লাস b² প্লাস 2ab, মানে 2 ইন্টু p0 মাইনাস p ইন্টু me c³ হয়ে গেল। আর ডান দিকটা স্কয়ার করে নিলে p প্রাইম স্কয়ার c² m² c^4, এইটা। দেখো এই টার্মটা কেটে চলে গেল। আর পুরো টার্মগুলো থেকে তুমি এক কাজ করলে যে c² একটা করে বাদ দিয়ে দাও, c² বাদলে কি থাকছে, এটা দেখো p0 মাইনাস p তার স্কয়ার করে দিও, এটা 2 p0 মাইনাস p m ইন্টু c হলো, আর ডান দিকে আবার p প্রাইম স্কয়ার হয়ে গেল। এবারে বাঁ দিকে স্কয়ারটাকে ভেঙে ফেলো, আর ডান দিকে এই p প্রাইম স্কয়ারের জায়গায় p0² প্লাস p² মাইনাস 2 p0p cos θ বসিয়ে দাও। বসিয়ে দিলে কি দাঁড়াচ্ছে, এ দেখো বাঁ দিকটা স্কয়ার করলে p0² প্লাস p² মাইনাস 2 p0p প্লাস আরেকটা ছিল 2 p0 মাইনাস p m ইন্টু c, ওই p প্রাইম স্কয়ারটাকে বসিয়ে দিলে p0² প্লাস p² মাইনাস 2 p0p cos θ। তাহলে দেখো এই p0² p² আর এখানে p0² p² তোমার কেটে চলে গেল। তাহলে এইটা এদিকে চলে এলে কি হবে, আচ্ছা বা এইটা আগে লিখে তাহলে 2, তাহলে 2 গুলো সবই ঠিক আছে, 2 তুমি বাদ দিয়ে দিলে, এই যে 2 2 2 সব বাদ দিয়ে দিলে, তাহলে এইটা পড়ে রইল p0 মাইনাস p m ইন্টু c। আর এইটা এদিকে কি হচ্ছে না, এটা দেখ এই 2 মানে p0p টাকে যদি ডান দিকে পাঠিয়ে দাও, p0p ইন্টু 1 মাইনাস cos θ। আচ্ছা, এবার p0p টাকে তুমি জাস্ট এখানে বসিয়ে দিচ্ছ, মানে এখানে নিচে নিয়ে চলে আসছো, তাহলে p0 মাইনাস p বাই p0p m ইন্টু c, এটা হয়ে গেল 1 মাইনাস cos θ মানে sin cos θ বাই 2। আর এটা হয়ে গেল 1 বাই p মাইনাস 1 বাই p ইকুয়াল টু 2 বাই m ইন্টু c sin স্কয়ার থিটা বাই 2। এবার p ইকুয়াল টু h ওভার ল্যামডা, তাহলে এইটা হলো ল্যামডা মাইনাস h মাইনাস এটা হয়ে গেল ল্যামডা 0 বাই h, এটা হচ্ছে 2 বাই m ইন্টু c sin স্কয়ার থিটা বাই 2। এবার তুমি কি করলে না, h টাকে এখানে গুণ করে দাও, তাহলে ডেল্টা ল্যামডা ইকুয়াল টু ল্যামডা মাইনাস ল্যামডা ইকুয়াল টু হচ্ছে 2 h ওভার m c ইনটু sin স্কয়ার থিটা বাই 2। তো বুঝতে পারো ইকুয়েশনটা কি করে এলো, ঠিক আছে তো? সিম্পল অ্যালজেব্রা করে তুমি জাস্ট মোমেন্টাম কনজারভেশন ঠিক করে করবে, এনার্জি কনজারভেশনটা ঠিক করে করবে, তারপরে জাস্ট একটুখানি সিম্পলিফাই করলেই কিন্তু তুমি এই ইকুয়েশনটা পেয়ে গেলে।
এবারে দেখো তাহলে এই যে কম্পটন শিফট ডেল্টা ল্যামডা সেটা বেরিয়ে গেল কত, ল্যামডা মাইনাস ল্যামডা 0 ইন্টু 2 ইন্টু এইচ ওভার এম সি ইন্টু সাইন স্কয়ার থিটা বাই 2। আর এবারে এই যে এইচ ওভার এম ইন্টু সি এই যে পার্টটা সেটার ইউনিট থাকে কিন্তু ওয়েভলেন্থের ইউনিট হবে, এইচ বাই এম ইন্টু সি ইজ কল দ্য কম্পটন ওয়েভলেন্থ। তাহলে এই যে এইচ ওভার এম সি ইন্টু কম্পটন ওয়েভলেন্থ ডেল্টা ল্যামডা 2 ইন্টু ল্যামডা সি ইন্টু সাইন স্কয়ার থিটা বাই 2 হিসেবে লিখতে হবে। দেখো যেখানে ল্যামডা সিটা থেকে এইচ ওভার এম সি, এইচ হচ্ছে 6.626 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড, mass of the electron is 9.11 into 10 to the power minus 21 kg. ইলেকট্রনের মাস এটা হচ্ছে কেজি হলে 31 হবে, হ্যাঁ এটা একটু ভুল হয়েছে, হ্যাঁ 31 কেজি, মানে কেজিতে করে 21 গ্রামে আর কেজিতে করলে e to the power minus 31, এটা কেজি। কিন্তু তোমার এটা হচ্ছে লাইট স্পিড হচ্ছে 3 10 to the power 8 মিটার পার সেকেন্ড, পুরো বসিয়ে দিলে এটা ভ্যালু বেরোবে 0.02426 into 10 to the power minus 12 মিটার, 0.02426 into 10 to the power minus 12 মিটার। এইটা হচ্ছে তোমার মানে কম্পটন ওয়েভলেন্থের ভ্যালুটা বেরোলো। এবারে এটা এখানে বসিয়ে দাও, তার 2 ইন্টু এটা করলে দাঁড়াবে, হ্যাঁ তোমার হয়ে গেল এখানে। তাহলে যদি তুমি এইটাকে এখানে বসিয়ে দাও, এখানে বসিয়ে দাও, তাহলে ডেল্টা ল্যামডাটা কি বেরোবে, 2 ইন্টু ওটা করলে হচ্ছে 0.0484 ইন্টু 10 টু পাওয়ার মাইনাস 12, এইটা এত মিটার ইন্টু সাইন স্কয়ার থিটা বাই 2 এরকম তোমার হয়ে যাবে। দেখো সেই একদম এক্সপেরিমেন্টালি ডেল্টা ল্যামডা যে ভ্যালুটা তুমি পেয়েছিলে 0.084 ইন্টু মাইনাস 2 মিটার, এখানে মানে এটাকে তুমি একশনে করলে হচ্ছে এটাকে কিছুই না 10 টু পাওয়ার মাইনাস 10 করো, এখানে হচ্ছে 4.8 ইন্টু 10 টু পাওয়ার মাইনাস 10 হবে, হ্যাঁ আর মিটারে করে মাইনাস 8 মিটার করবে এই জায়গাটাকে, তখন ওখানে অ্যাংস্ট্রমে যা করে দেখা ছিল তুমি সেই মতো লিখে ফেলতে পারো। যাকে যেটা কথা সেটা হচ্ছে ডেল্টা ল্যামডাটা সেটা তো 2 ল্যামডা ইন্টু সাইন থিটা বাই 2, তো ল্যামডা শেয়ার রেজাল্ট তুমি দেখো অটোমেটিক ইকুয়েশনটা পেয়ে গেলে, যে ইকুয়েশনটা একদম শুরুতে লেখা হয়েছে। তাহলে বুঝতে পারলে জাস্ট এই অঙ্কর জায়গা এবং সেইখান থেকে কেমন করে ডেল্টা ল্যামডাটা মানে তোমার সাইন স্কয়ার থিটা বাই 2 এর সঙ্গে প্রপোর্শনাল হচ্ছে এবং প্রপোর্শনাল কস্টটা 2 ইনটু ল্যামডা সি, তার নিউমেরিক্যাল ভ্যালুটা কত হচ্ছে, ঠিক আছে তো হচ্ছে? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে এই হচ্ছে মোরাললেস কম্পটন এফেক্ট। এবার আমি এইখান থেকে জাস্ট একটা দুটো জিনিস একটুখানি আমি বলে নিই যে যে তুমি একটু খেয়াল করো যে যখন কম্পটন স্ক্যাটারিংটা তুমি দেখছো, অর্থাৎ একটা মেটেরিয়াল আছে, তুমি যখন এক্স রে দিয়ে ধাক্কা দিলে কিছু কিছু ক্ষেত্রে শুধুমাত্র ওয়েভলেন্থটা বাড়ছে, কিন্তু মোস্ট অফ দ্য তুমি কি বলছো না ওয়েভলেন্থে কোনো সিগনিফিকেন্ট শিফট হচ্ছে না, তাই তো? এবার ওয়েভলেন্থে কেন শিফট হচ্ছে না তার কারণটা কিছুই না, কারণটা হচ্ছে যখন তুমি এক্স রে ফোটন দিলে সে যেমন ভ্যালেন্স ইলেকট্রনের সঙ্গে ধাক্কাধাক্কি করতে পারে, কোর ইলেকট্রনের সঙ্গে ধাক্কাধাক্কি করে। এবারে ভ্যালেন্স ইলেকট্রনের সংখ্যা কম, কোর ইলেকট্রনের সংখ্যা অনেক বেশি, সেই জন্য এবারে কোর ইলেকট্রনে ফিরে এটা মাথায় রাখবে যে কোন একটা অ্যাটমের ক্ষেত্রে ভ্যালেন্স ইলেকট্রনে যতগুলো ইলেকট্রন থাকে, ভ্যালেন্সে যতগুলো ইলেকট্রন থাকে তার ক্ষেত্রে কোরুতে কিন্তু অনেক বেশি ইলেকট্রন থাকে, এটা। আচ্ছা এবারে কোর ইলেকট্রন নিউক্লিয়াসের কাছে থাকে, টাইটলি বাউন্ড, তাই যদি টাইটলি বাউন্ড হয় তুমি যখন এক্স রে দিচ্ছ, সেই এক্স রে দিলে তোমার কিন্তু কোর ইলেকট্রন বেরোচ্ছে না বা রিকয়েল হচ্ছে না, যেমন ভ্যালেন্স ইলেকট্রন রিকয়েল হয়ে যাচ্ছে সেই মতো করে আমি ক্যালকুলেশন করলাম, কিন্তু কোর ইলেকট্রন নিউক্লিয়াস থেকে এত বেশি শক্ত করে আটকানো আছে যে তোমার কোর ইলেকট্রন কিন্তু তোমার হবে না, মানে ইলেক্ট্রন হবে না। কি হবে দেখো, কোন একটা অ্যাটমের কোর ইলেকট্রনকে আটকে রেখেছে নিউক্লিয়াস, এবার কোন একটা ক্রিস্টাল বা স্ক্যাটার আর যে সে একটা অ্যাটমের সঙ্গে আর একটা অ্যাটম তারা বেসিক্যালি কানেক্টেড আছে সাম কোহেসিভ এনার্জি বা মেটালিক বন্ডিং ইত্যাদি দিয়ে। এই যে কোহেসিভ এনার্জি, কোহেসিভ ফোর্স বা কোহেসিভ এনার্জি বা মেটালিক বন্ডিং এর যে করেসপন্ডিং এনার্জি এগুলো মাচ উইকার দ্যান দ্য বাইন্ডিং এনার্জি অফ দ্য কোর ইলেকট্রন। তাই এটা হবে তুমি যখন এটা দিয়ে ধাক্কা দিলে তখন কোর ইলেকট্রন না বেরিয়ে অ্যাটমটা অ্যাজ এ হোল রিকয়েলড হলো। আচ্ছা এবারে অ্যাটমটা অ্যাজ এ হোল যদি রিকয়েলড হয় তাহলে তুমি যখন কম্পটন শিফটটাকে ক্যালকুলেট করবে তখন কি করতে হবে, তোমার যেখানে এই যে তুমি এই যে এক্সপ্রেশনটা পেয়েছে 2 ইনটু এইচ ওভার এন ইনটু সি ইনটু সাইন স্কয়ার থিটা বাই 2, এই এমিটা সেটা মাস অফ তোমার অ্যাটম দিয়ে রিপ্লেসড হয়ে যাবে। তা 2 এইচ ওভার মাস অফ দ্য নিউক্লিয়াস, এটা অ্যাকচুয়ালি অ্যাটম বলা উচিত, হ্যাঁ ধর এটা অ্যাটম দিয়ে বেসিক্যালি রিপ্লেসড হয়ে গেল। তো সেটা কত হবে, এটা হচ্ছে এই এর মাসটা হচ্ছে তোমার
প্রোটন এবং নিউট্রনের টোটাল সংখ্যা ইন্টু 1836 ইন্টু মাস অফ দ্য ইলেকট্রন ইন্টু সি হবে। কারণ এইটা হচ্ছে একটা অ্যাটমের মাস। তাহলে প্রোটন এবং নিউট্রন দুটোই যদি ধরে নাও ইলেকট্রনের মাস থেকে 1836 গুণ ভাগ, তাকে তুমি জাস্ট ভর সংখ্যা দিয়ে গুণ করে দেবে। এটা তাহলে করলে যেটা হবে যে কখনই ডেল্টা ল্যামডাটা হচ্ছে এত ছোট হয়ে যাবে যে সেটা তুমি মানে মাপতে পারবে না বা বুঝতে পারবে না। ঠিক আছে, তার মানে তুমি যা বলতে পারো যে দেয়ার ইজ নো সিগনিফিকেন্ট শিফট ইন ওয়েভলেন্থ। তাহলে বোঝো খেয়াল করে যে অ্যাকচুয়ালি একটা অ্যাটম আছে বা স্ক্যাটারার আছে, যেটা কিছু ভ্যালেন্স ইলেকট্রন আছে, কিছু কোর ইলেকট্রন আছে। এবার আমি কি করলাম, এক্সট্রা প্রোটন দিয়ে ধাক্কা দিলাম। ভ্যালেন্স ইলেকট্রনগুলো ফ্রি বা কোর ইলেকট্রনগুলো টাইটলি বাউন্ড। ভ্যালেন্স ইলেকট্রনে ধাক্কা দিলে মানে ইলেকট্রন রিকয়েল হবে, সেই মতো করে কোয়ান্টাম শিফট কি হবে তুমি বের করে ফেলে। আর এবার যদি এরকম হয়ে যেত যে এক্সট্রা প্রোটনটা কোর ইলেকট্রনের সঙ্গে ধাক্কাধাক্কি করছে, কোর ইলেকট্রন টাইটলি বাউন্ড বলে কোর ইলেকট্রন বেরোতে পারছে না, তার বদলে অ্যাটম অ্যাজ এ হোল তোমার বেরিয়ে যাবে। অ্যাটম যদি অ্যাজ এ হোল বেরিয়ে যায়, তাহলে রিকয়েল ইলেকট্রনের বদলে রিকয়েল অ্যাটম ধরে টোটাল ক্যালকুলেশন তুমি করলে তাহলে কি হবে, ফাইনাল রেজাল্টে যেখানে ইলেকট্রন সেখানে অ্যাটমের মাস হয়ে যাবে। যে অ্যাটমের মাসে অ্যাটমে ধরো যদি এমন হয় যে প্রোটনের সংখ্যা ধরো নিউটনের সংখ্যা মিলে যেটাকে ভর সংখ্যা, সেটা ধরে নাও যদি 20 হয়, এক একটা প্রোটনের মাস একটা ইলেকট্রনের মাসের থেকে 1836 গুণ ভারী হয়। তুমি ধরো এর জায়গায় 20 বসালে, এটা 1836 বসালে, তার মানে পরিষ্কার বুঝতে পারছো যে 20 প্রায় 40,000-এর মতো এটা কমে যাচ্ছে। আর একটু যদি তোমার হেভিয়ার অ্যাটম তুমি কনসিডার করো, তার ভর সংখ্যাটা আরো বেশি, তাহলে যেটা দাঁড়ায় যে ডেল্টা ল্যামডাটা, যেটা অ্যাকচুয়ালি কিন্তু প্রচন্ড ছোট হয়ে গেল বা অল্প হয়ে গেল, মানে যেটা তুমি কোনোভাবে দেখতে পাবে না। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ, হ্যাঁ বলো। বলছি ওই ওয়েভলেন্থটা বেশি হচ্ছে কেন মাঝে মাঝে? ওই যে ওয়েভলেন্থটা বেশি হলো, তার কারণটা কিছুই না। মানে তুমি যে একটা এক্সট্রা ফোটন দিল তো, এবারে ওই একটা ইলেকট্রন সে বেরোলো, রিকয়েল হলো, মানে ইনইলাস্টিক কলিশন হচ্ছে, ইলেকট্রনটা বেরোচ্ছে। ইলেকট্রনটা যখন বেরোচ্ছে সেটা কিছুটা কাইনেটিক এনার্জি নিয়ে যাচ্ছে। তাহলে ইলেকট্রন যদি কিছু কাইনেটিক এনার্জি নিয়ে চলে যায়, তাহলে সেই কাইনেটিক এনার্জিটা পেলো কোথা থেকে? তাহলে যে ফোটনটা তুমি দিয়েছিলে সেখান থেকে কাইনেটিক এনার্জিটা নিয়ে চলে যাচ্ছে। তাহলে কি হলো, ফোটন এনার্জি কমে গেল। তাহলে স্ক্যাটার্ড ফোটন তুমি যেটা পেলে, তার এনার্জি কমে গেছে। এনার্জি কমে গেছে মানে ওয়েভলেন্থ বেড়ে গেছে। বুঝতে পারছো? হ্যাঁ, মানে ইলেকট্রন যেটা বেরোচ্ছে সে তো একটা কাইনেটিক এনার্জি নিয়ে বেরোচ্ছে। তাহলে কাইনেটিক এনার্জি কোথা থেকে পাচ্ছে? যে ফোটন দিয়ে তুমি ইনসিডেন্ট করছিলে সেটা দিয়ে। এবার সেখান থেকে যদি ওই এনার্জি বেরিয়ে যায়, তাহলে যেটা স্ক্যাটার্ড ফোটন হিসেবে গেল, সেখানে কি হচ্ছে, স্ক্যাটার্ড ফোটনের অ্যাকচুয়ালি তোমার এনার্জিটা কমে গেল, এনার্জি কমে গেলে আমার ওয়েভলেন্থ বেড়ে গেল। ঠিক আছে? তাহলে সব ক্ষেত্রেই তো হয় না, কিছু কিছু সময় হচ্ছে। ওই তো বললাম, তো সেটাই তো আমি এখানে এতক্ষণ ধরে আলোচনা করছি, যে ধাক্কাটা যদি তোমার ভ্যালেন্স ইলেকট্রনের সঙ্গে হয়, তাহলে ভ্যালেন্স ইলেকট্রন বেরিয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, কিন্তু যদি কোর ইলেকট্রনের সঙ্গে হয়, তাহলে কোর ইলেকট্রন বেরোতে পারবে না, কারণ কোর ইলেকট্রন নিউক্লিয়াস দিয়ে টাইটলি বাউন্ড। ঠিক আছে? তার বদলে তাহলে কি বেরোবে না, অ্যাটমটা অ্যাজ এ হোল বেরিয়ে যেতে পারে। মানে ধরো তোমার মাথার চুলটা আমি ছেঁড়ার চেষ্টা করলাম, ইজিলি ছিঁড়ে নিয়ে চলে এলাম। এবার তোমার হাতটা ধরে আমি ছেঁড়ার চেষ্টা করছি। এবারে কি হলো, দেখা গেল তোমরা কয়েকজন বন্ধু আছো, 4জন বন্ধু আছো। তো 4জন বন্ধু আছো, তারা একে অপরের সঙ্গে হাত ধরে রেখেছো, মানে জাস্ট একে অপরের সঙ্গে জাস্ট মানে মেট্রিক বন্ডিং এ যেমন হয় বা কোনো একটা ক্রিস্টালের ক্ষেত্রে যেমন হয়, যে একটা আরেকটার সাথে তোমার এই 4জন বন্ধু একে অপরের সাথে একটা বন্ডে কানেক্ট। এবার আমি তোমার হাতটা ধরে হ্যাঁচ টান দিলাম। হাতটা তোমার বডির সাথে এত টাইটলি বাউন্ড করা আছে, তোমার বডি থেকে হাত খুলে চলে এলো না, কিন্তু অন্য হাতটা, যেটা তোমার অন্য বন্ধুর হাত ধরা ছিল, অন্য বন্ধুর হাতটা তোমার হাত থেকে ছেড়ে গেল। ঠিক আছে? তার মানে কি হলো, বুঝেছি। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে একটা মেটালের ক্ষেত্রে অনেক অ্যাটমস আছে। তাহলে অ্যাটমের মধ্যে যে কোর ইলেকট্রন গুলো আছে, কোর ইলেকট্রন গুলো নিউক্লিয়াস দিয়ে এতটাই টাইটলি বাউন্ড যে এক্সট্রা কোর ইলেকট্রন বেরোতে পারে না, কিন্তু অ্যাটম অ্যাজ এ হোল বেরিয়ে যাচ্ছে। তাহলে অ্যাটমটা যদি অ্যাজ এ হোল বেরিয়ে যায়, এই যে আমি অঙ্কটাকে কষলাম, যে অঙ্কতে তোমার কম্পটন শিফটে এই জাস্ট ইলেকট্রন রিকয়েল হয়েছিল, এই যে ইলেকট্রন, এই যে এইখানে ছবিতে দেখো কোথায়, এই যে ছবিতে ইলেকট্রন রিকয়েল হয়েছে বলে, হ্যাঁ, সেই ইলেকট্রন রিকয়েল হয়েছে বলে তোমার ক্যালকুলেশনে মাস অফ দ্য ইলেকট্রন এসেছে। ইলেকট্রনের বলে যদি তোমার ধরো অ্যাটমটা অ্যাজ এ হোল রিকয়েল হয়, তাহলে মাস অফ দ্য ইলেকট্রনের জায়গায় মাস অফ দ্য অ্যাটম আসবে। তাহলে মাস অফ দ্য অ্যাটম যখনই এলো, যেটা আমি ক্যালকুলেশনের ক্ষেত্রে তোমার দেখালাম, তখন মাস অফ দ্য অ্যাটম যখনই এলো, তখন অ্যাটমের মাসটা কিন্তু ইলেকট্রন মাসের থেকে অনেক অনেক বেশি, আর মাসটা কিন্তু তোমার ডিনোমিনেটর আছে। তাহলে করসপন্ডিং শিফটটা কি হবে,
ভীষণ ভীষণ ছোট হবে, খুব খুব কম হবে, এতটাই কম হবে যেটা এক্সপেরিমেন্টালি মেজার করতে পারবে না। সেগুলো তোমার কি মনে হবে যে জানো মোস্ট অফ দ্য কেসে তোমার দেয়ার ইজ নো শিফটিং অফ দ্যাম। এখন বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, এবারে দেখো তুমি যদি এক্স এর বদলে ইউভি ভিজিবল লাইট ব্যবহার করতে, তাহলে এক্স এর বদলে যদি ইউভি ভিজিবল লাইট ব্যবহার করি তাহলে কি হয় দেখো, এক্স এর বদলে ইউভি ভিজিবল লাইট ব্যবহার করলে তোমার ইউভি ভিজিবল লাইট তার এনার্জিটা কিন্তু মানে এক্স এর রেসপেক্টে অনেক অনেক কম। ইউভি ভিজিবল লাইটের এনার্জি কিন্তু এক্স এর থেকে অনেক অনেক কম। অনেক অনেক কম যদি হয় তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে যে ইভেন ভ্যালেন্স ইলেকট্রন গুলো আর ফ্রি বলে মনে হবে। তুমি দেখেছো ফটো ইলেকট্রিক এফেক্টে কি এই যে বাইরে যে ইলেকট্রনটা থাকে সেই ইলেকট্রন কি তোমার ফ্রি, সেটা যথেষ্ট বাউন্ড, সেটা ওয়াক ফাংশন দিয়ে তুমি বুঝেছো আর, ঠিক আছে? তাহলে এবারে তুমি যদি ইউভি ভিজিবল লাইট ইউজ করো তাহলে তার এনার্জি কিন্তু এক্স এর থেকে অনেক অনেক কম। তাহলে তার ক্ষেত্রে ভ্যালেন্স ইলেকট্রন গুলো টাইটলি বাউন্ড বলে মনে হবে। আর ভ্যালেন্স ইলেকট্রন যদি টাইটলি বাউন্ড বলে মনে হয় তাহলে প্রত্যেক ক্ষেত্রে ইলেকট্রন রিকয়েল না হয়ে অ্যাটম রিকয়েলড হবে। অ্যাটম যদি রিকয়েলড হয়ে তাহলে আগের ক্যালকুলেশন থেকে পরিষ্কার বুঝতে পারছো যে কখনই কম্পটনে শিফট হচ্ছে ভীষণ ভীষণ তোমার কম হবে, যেটা তুমি জাস্ট দেখতে পাবে না। তাহলে ইউভিতে লাইট দিলে তুমি দেখতে পাচ্ছ যে কোরি ইলেকট্রন তো বেরোতে পারবেই না, ইভেন ভ্যালেন্স ইলেকট্রন বেরোতে পারছে না, তার বদলে অ্যাটমটা অ্যাজ এ হোল রিকয়েল হবে। আর অ্যাজ এ হোল যদি রিকয়েলড হয় তাহলে কিন্তু কম্পটন শিফট টু জিরো হয়ে যাবে। তার মানে কি হলো, তখন স্ক্যাটার্ড যে ইউভি ভিজিবল লাইট তার ওয়েভলেন্থটা ইনসিডেন্ট যে ইউভি ভিজিবল লাইট তার সঙ্গে সমান হবে, ঠিক আছে? এই দুটো সমান হয়ে গেল। তাহলে তুমি কি দেখতে হবে দেয়ার ইজ নো শিফট ইন ওয়েভলেন্থ, এবং তোমার ইউভি ভিজিবল স্ক্যাটারিং বা সিঙ্গেল এফেক্টে সত্যি সত্যি এটাই হয়। বোঝা গেছে কেন ইউভি ভিজিবল লাইট দিলে কোনো শিফট ইন ওয়েভলেন্থ হচ্ছে না, ঠিক আছে? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে তার বদলে যদি তুমি গামারে ব্যবহার করতে, গামারের এনার্জি এত এত বেশি যে তার রেসপেক্টে তোমার কোর ইলেকট্রনটা ফ্রি বলে মনে হয়। কোর ইলেকট্রন যদি ফ্রি বলে মনে হয় তাহলে গামারে ব্যবহার করলে সবসময় ইলেকট্রন রিকয়েল হবে, অ্যাটম রিকয়েল হবে না। আর সবসময় যদি ইলেকট্রন রিকয়েল হয় তাহলে দ্যাট উইল বি অলওয়েজ এ শিফটিং ওয়েভলেন্থ, প্রত্যেকটি শিফটিং ওয়েভলেন্থ হবে। তিনটে জিনিস দেখো, ইউভি ভিজিবল লাইট তার এনার্জি খুব কম, গামারে তার এনার্জি খুব বেশি, এক্সটা হচ্ছে তার মাঝামাঝি। এক্স যখন ব্যবহার করছো তখন ভ্যালেন্স ইলেকট্রনের সঙ্গে ধাক্কা হলে তোমার কমটা শিফট হচ্ছে, কোর ইলেকট্রনের সঙ্গে ধাক্কা হলে ইলেকট্রনের বদলে অ্যাটমটা বেরোচ্ছে, কোনো শিফট তুমি পাচ্ছ না। ইউভি ভিজিবল লাইট ইউজ করলে ইভেন ভ্যালেন্স যে ইলেকট্রন সেগুলো টাইটলি বাউন্ড বলে মনে হবে, সেই জন্য এক্ষেত্রে কখনোই শিফটিং ওয়েভলেন্থ হবে না। আর গামাটা ইউজ করলে ইভেন দ্য কোর ইলেকট্রন তাকেও তোমার মানে ফ্রি বলে মনে হয়, তখন তোমার সবসময় হচ্ছে দেয়ার উইল বি এ শিফটিং ওয়েভলেন্থ। বোঝা গেছে? ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, কম্পটনের এই যে সাজেশনটা সেটা 1923 সালে এই যে রিকয়েল ইলেকট্রন প্রেডিক্টেড বাই কম্পটন থিওরি ওয়ার অবজার্ভড বাই ডব্লিউ বোথে অ্যান্ড সিটিআর উইলসন। যে কম্পটন বলেছিলেন যে ইলেকট্রনের সঙ্গে অ্যাকচুয়ালি এক্স রে ফোটনের ধাক্কাধাক্কি হচ্ছে এবং ইলেকট্রনটা রিকয়েলড হচ্ছে, ওটা দাদু সত্যি ইলেকট্রন 1923 সালে বিজ্ঞানী বথে এবং উইলসন তারা এক্সপেরিমেন্টে দেখতেন। আর in 1925 demonstrated that the scatter photon and the recoiling electron appear simultaneously। এই যে ইলেকট্রনটা বেরোচ্ছে মানে তুমি একটা এরিয়া ধাক্কা দিলে, তুমি একটা ইনসিডেন্ট এক্স রে ফোটন দিয়ে ধাক্কা দিলে, দেখা যায় ধাক্কা হওয়ার সাথে সাথে হচ্ছে আর একটা ফোটন স্ক্যাটার হলো আর একটা ইলেকট্রন বেরিয়ে গেল, এই দুটো প্রসেসটা একদম একসাথে ঘটে। এটা ইন 1927 তার মানে বোঝা গেল যে ইলেকট্রনটা মানে ওই ফোটনটাই অ্যাকচুয়ালি ইলেকট্রনটা বের করছে এবং সেই ফোটনই ইলেকট্রন বেরিয়ে যাওয়ার পর অন্য ডিরেকশনে হচ্ছে তোমার তার মানে আরেকটা যে ফোটন তৈরি হয়েছে উইথ ওয়ার এনার্জি সেটা তোমার চলে যায়। আর in 1927 A.A. Blaise measured the energy of the ejected electron which is in agreement with the prediction of Compton effect। এবারে তুমি ওই যে ইলেকট্রনটা বেরো তার এনার্জি ক্যালকুলেট করলে সেটা কম্পটন এফেক্ট এটা প্রেডিক্ট ছিল, তার সঙ্গে সমান হয়ে গেল। আর যখন 1927 সালে তোমার তার এক্সপেরিমেন্ট তার যে মানে কম্পটনের যে পস্টুলেট বা সাজেশনটা যখন তোমার এক্সপেরিমেন্ট ভেরিফাইড হয়ে গেল 1907 সালে, কিন্তু কম্পটন নোবেল পেয়ে গেল। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে কম্পটন এফেক্ট সেটা পরে আমার কি হলো না, যেটা হলো যে কর্পাসকুলার ক্যারেক্টার অফ লাইট হ্যাজ বিন কনফার্ম, এটা হলো। এবং তার সঙ্গে তুমি দেখতে পেলে যে একটা লাইট যার একটা ওয়েভলেন্থ ছিল তার সঙ্গে অ্যাসোসিয়েটেড একটা মোমেন্টাম আছে পি, সেটা হচ্ছে এইচ ওভার ল্যামডা। ঠিক আছে?
তাহলে ফটো ইলেকট্রিক এফেক্ট এবং কম্পটন এফেক্ট এই দুটো থেকে আমি আলটিমেটলি যেটা পেলাম সেটা কর্পাসকোলার একটা পার্টিকুলার ক্যারেক্টার অফ লাইট, সেটা আমি বুঝতে পারলাম। আর যেখানে ফটো ইলেকট্রিক এফেক্টে লাইট ইজ এ কালেকশন অফ ফোটন ইজ হ্যাভিং অ্যান এনার্জিক্যাল এইচ নিউ, অর্থাৎ এনার্জিটা ডিস্টেন্স বা কোয়ান্টিটি এইটুকু জানি তোমার চলে যাচ্ছে। আর কম্পটন এফেক্টে আমি অ্যাডিশনালি যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এই যে তোমার যদি কোনো একটা পার্টিকুলার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা ওয়েভ, তার ওয়েভলেন্থ তোমার ল্যাম্ডা হয়, তাহলে তার সঙ্গে অ্যাসোসিয়েটেড মোমেন্টাম পি ইকুয়াল টু তোমার এইচ ওভার ল্যাম্ডা। ঠিক আছে, তাহলে এই যে তোমার পার্টিকেল অ্যাসপেক্ট অফ লাইট সেটা হলো এরপরে 1924 সালে বিজ্ঞানী ডিবগলি তিনি ওয়েভ অ্যাসপেক্ট অফ পার্টিকেল নিয়ে কথাবার্তা বলেন। যেমন এক্ষেত্রে লাইট যাকে এতদিন বা এক্স রে যাকে এতদিন মানুষ ওয়েভ হিসেবে জানতো, তার পার্টিকেল ক্যারেক্টারটা রিভিলড হলো তোমার কম্পটন এফেক্টের থ্রু দিয়ে। আর প্রত্যেকটা মুভিং পার্টিকেল সেই ইলেকট্রন তার সঙ্গে অ্যাসোসিয়েটেড যে একটা ওয়েভ থাকবে যাকে বলা হচ্ছে ম্যাটার ওয়েভ, এবং সেই ম্যাটার ওয়েভের ওয়েভলেন্থ ল্যাম্ডা হবে এইচ ওভার পি। দেখো তাহলে লাইটের ক্ষেত্রে ওয়েভলেন্থ ল্যাম্ডা সেখান থেকে মোমেন্টাম বের হচ্ছে। আর পরবর্তীকালে ডিবাগলি ওয়েভ পার্টিকেল ডুয়ালিটিতে তুমি দেখতে পাবে যে মোমেন্টাম বের সরি ওয়েভলেন্থ বের করবে মোমেন্টাম থেকে, অর্থাৎ ল্যাম্ডা ইকুয়াল টু এইচ ওভার পি বা এইচ ওভার এমভি। এইটা সেই আলটিমেটলি ডিবাগলি ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি, যেটা আমরা নেক্সট ক্লাস পড়াবো। তা দেখো তাহলে কম্পটন এফেক্ট এবং তার যে বিভিন্ন ফিচার্স গুলো সেখানে কেমন করে এক্সপ্লেনেশন হলো, এই পুরো ব্যাপারটা তুমি পরিষ্কার ছবির মতো বুঝতে পেরেছো কিনা সেটা বলো। আর যদি কোথাও কোনো প্রবলেম হয় বা কনফিউশন হয় সেটা বলো, তাহলে সেটা আমি বলবো। আর ঠিক আছে, বলো যদি কোনো অসুবিধা হয় বলো, তাহলে আমি আরো বলবো। সবটা বুঝতে পারো ঠিকঠাক করে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। তাহলে ব্যাপারটা মানে ভীষণই সহজ ব্যাপার, তুমি জাস্ট একটু দেখে নেবে।